সো ওয়েলকাম বুলেট অন পডকাস্ট ওয়ালা। থ্যাংক ইউ। সবার প্রথমে কেমন আছো বলো? খুবই ভালো, অলস গুড, অলস ফাইন, দুর্দান্ত। বাংলাতে র্যাপ কালচার নিয়ে তোমার চিন্তা ভাবনা কি? এখানে একটা সো কল্ড ওই বাবা ছেলে পিতা পুত্র এগুলোই চলছে। অনেকে ভাবে যে ডিস করেই বড় কিছু হওয়া যায়, হ্যাঁ। ডিস কালচারটাকে ওর জন্য বেশি এগিয়ে আনে। তুমি এখানে বাইরে ফ্লেক্স করছো, ঘরে চেপটি বিড়ি টানছো। ডিসকালচার যারা করছে বাইরে তারা রীতিমতো গ্যাংস্টার মাফিয়া। তারা 6-9 হিসাবটা জানে। আমাদের অ্যাটলিস্ট 12-15 বছর মাথায় রেখে চলতে হবে, তার সাথে এই সময়ের এই প্রজন্ম কি শুনবে সেটা বানাতে হবে। যেটা আমরা মাফিয়া মন্ডি হানি সিং এর ক্ষেত্রেও দেখি, Yes. ব্রাউন রাং থেকে শুরু করে ইয়েস 10-15 বছর পরেও আজকে এখনো আমরা यस यस कंगना तेरा सच बोल दा डरी डाडी डार कंगना तेरा नहीं सानू करी। টলিউডের র্যাপের গান আসলে বাইরে থেকে রফতার বাচ্চাদের হায়ার করে বড় বড় টাকা অ্যামাউন্ট তাদেরকে দিয়ে গান গাওয়ানো হচ্ছে। বাংলাও তো অনেক র্যাপ আছে, তাদেরকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না। ওই যে আন্ডাররেটেড। নর্থ বেঙ্গল নাকি কলকাতা? जोर का झटका है जोरों से लगा। কি প্রশ্ন, উত্তর কি দেবো? ওরে পোড়া জাগো রে, ওরে পোড়া জাগো, ওরে ভোলা জাগো, আমার মাকে তুইলা আনো। হাই গাইস, আমি সুমন আর পডকাস্টওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টটা একটা বহুদিন অপেক্ষাকৃত পডকাস্ট, যেখানে আমরা আমাদের প্রথম দিকের পডকাস্টে বলেছিলাম যে আমরা সারেগামাপা খ্যাত বুলেটকে নিয়ে পডকাস্ট করব। আজকে সেই পডকাস্টটাই হয়েছে। আজকে এই পডকাস্টের আলোচনার বিষয়গুলো ছিল বুলেটের স্ট্রাগল লাইফ, সারেগামাপার জার্নি, আরও অনেক কিছু। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখুন এবং এনজয় করুন। সো ওয়েলকাম বুলেট অন পডকাস্ট ওয়ালা। থ্যাংক ইউ। সবার প্রথমে কেমন আছো বলো? খুবই ভালো, অলস গুড, অলস ফাইন, দুর্দান্ত। ওকে, আচ্ছা, সবার প্রথম আমার যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হলো যে বিমান সরকার থেকে শুরু করে বুলেট B1 এই জার্নিটা যদি আমাদের একটু বলো। ওয়েল, তো এটা মানে শুরু থেকে তাহলে একটু বলতে হয় বিষয়টা। একদম। যে যখন আমি মানে মিউজিকটা মানে শুরু করলাম, মানে সেইভাবে সিরিয়াসলি শুরু করলাম যে না এবারে আমি গান বাজনাটাই করবো, আমি মিউজিকটাই করবো, তো তখনও আমার নাম বিমান সরকারই ছিল। গ্রামের বাড়ি আমার চোপড়া, উত্তর দিনাজপুর, ইসলামপুর। চোপড়ায় আমি বাড়ি, চোপড়ায় আমার বাড়ি। চোপড়ার একটা ছোট্ট এলাকা, সেখানেই আমার বড় হওয়া। আমার প্রাইমারি স্কুল, আমার হাই স্কুল, স্কুলিংটা পুরোটাই ওখানে, বড় হওয়াটা পুরোটাই ওখানে। ওকে, সো আমি যখন এখানে ক্লাস 5 থেকে মোটামুটি আমি মানে এই গান বাজনাতে সেইভাবে অ্যাক্টিভ না থাকলেও আমি ওই নাটক, অভিনয় করা, এগুলো স্কুল থেকেই আমার শুরু হয়ে গেছিলো। ওকে। এবং কোথাও না কোথাও অজান্তেই আমি অজান্তেই আমি কালচারালি আমি নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। আমার প্রথম নাটক আমার এখনো মনে আছে, ক্লাস 5, 2005 তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন আমার প্রথম নাটক হচ্ছে পুরাতন ভৃত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ওকে। তো যাই হোক, সেটাতে আমি প্রথম পুরস্কার পাই এবং ইত্যাদি ইত্যাদি চলতে থাকে। এবারে আমি যে প্রশ্নটা তুমি করলে যে বিমান সরকার থেকে বুলেট B1 স্টেজ নেম বা অলসো নোন অ্যাজ বুলেট B1 কি করে হওয়া। আমি যখন শিলিগুড়ি কলেজে পা দিই, শিলিগুড়ি মুন্সি প্রেমচাঁদ কলেজে, সেখানে আমি আমার ওখানে বিভিন্ন ধরনের মানে ছেলেপেলেরা এক জায়গায় আসা শুরু করলো। মালবাজার, নকশালবাড়ি, মানে বাগডোগরা, শিলিগুড়ি সংলগ্ন এলাকার আশেপাশে যত ছেলেপেলে, তারা দেখছি যে দেখবে নেপালিদের রক্তে কিন্তু মিউজিক আছে একদম। এবং তারা বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন কালচারটা হেভি করে, মানে রক মিউজিক, র্যাপ মিউজিক, পপ মিউজিক খুব করে এবং তারা খুব স্টাইলিশ হয়। তারা ওই জিনিসটা নিয়ে খুব সিরিয়াস, গান বাজনাটা নিয়ে বা স্টাইল নিয়ে খুব সিরিয়াস থাকে ওরা। তো সেখানেই আমি বাংলায় ফ্রি স্টাইল করতাম, ওকে। মানে সাইফারে, যাই হোক।
সাইফার টাইফার করতাম সেই সময় থেকেই। তখনও অতটা প্রচলন ছিল না আমাদের ওই দিকটাতে, যদিও। মানে বুলেট মিউজিকে সিঙ্গার, অ্যাজ এ সিঙ্গারের আগে একজন র্যাপার। আমি র্যাপার বেসিক্যালি লিখারি, লিরিসিস্ট। ওকে। তো আমি গান গাওয়ার আগের থেকে আমি লেখাটা আমি স্টার্ট করে দিই, এবং সেটাকেই ছন্দে, রিদমে। বেসিক্যালি আমরা র্যাপ বলতে এটুক তো প্রথমে বোঝাই যে রিদম অ্যান্ড পোয়েট্রি হচ্ছে র্যাপ। একদম। তো শিলিগুড়িতে যাওয়ার পরে কলেজে ছেলেপেলেদের সাথে ওঠা বসা করা, এবং সেখানে সাইফার, ফ্রি স্টাইল, কেউ বিটবক্স করছে বা কোনো একটা ইয়েতে সাউন্ড সিস্টেমে আমাদের ব্লুটুথ স্পিকারে বিট চালিয়ে দেওয়া, সেখানে যে যার মতন র্যান্ডমলি বলছে তার কথা, নেপালি ভাষায় বলছে, হিন্দিতে বলছে, ইংলিশে বলছে, আমি আমার মতন করে বাংলায় বলতাম। তো সেখান থেকে শুরু হয়, এবং আমি বুলেট নামটা পড়ার পিছনে একটা কারণ হচ্ছে এটাই, মূল কারণ যে আমি চপিংটা করতে পারতাম ভালো, ফাস্ট র্যাপ করা, চপার ফ্লো। তো এই ফাস্ট র্যাপ করার থেকে মানে লোকে বলছে, বন্ধু বান্ধবরা বলছে যে भाई तू ना बहुत फास्ट रैप करता है, ऐसा बंदूक से गोली निकलता है ना वैसे वाला तू रैप करता है, बहुत ফাস্ট র্যাপ করতে হয়। এই করতে করতে আমাদের সার্কেলে আমরা যে কজন ছিলাম ওরাই নামটা রাখলো যে बुलेट 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 जैसा रैप करता है, तू फास्ट रैप करता है, मतलब वो बीट को लेके तू खेलता है बहुत, मतलब तू धबड़ 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 जो भी, मतलब। তো এই কথা, এই নামটা সেখান থেকে পড়লো, এবং আমি খুব মানে কি বলবো, আগ্রহের সাথে এই নামটাকে আমি নিজের সাথে লাগিয়ে নিলাম যে না থাক, এটা আমার সাথে যায়, এটা আমার সাথে যায়, এবং এই এনার্জি এবং এই ফ্লোটা যেহেতু আমার মধ্যে আছে, তো এই নামটা যেহেতু আমি এই নামটাকে একটা মানে ডিজার্ভ করি, নামটা আমি জাস্টিফাইও করতে পারবো। তো তখন থেকে এই নামটা বন্ধুদের দেওয়া, সেই নামটাই পড়ে গেছে বুলেট B1, এবং সেটাই ইন ফিউচারে আমি পরবর্তীকালে ফেসবুকে, আমার ইনস্টাতে, আমার সব জায়গাতেই বুলেট B1 নামেই আমি আমার প্রোফাইল পেজ এগুলো করি। তো বাস এইভাবেই শুরু হওয়া আর কি। ওকে। আচ্ছা, বুলেটকে অ্যাজ এ সিঙ্গার অনেকে চেন, বাট অ্যাজ এ র্যাপার বুলেট বেশি মানুষ জানে না। তা বাংলাতে র্যাপ কালচার নিয়ে তোমার চিন্তা ভাবনা কি? ওকে, আমি তো প্রথমে আগে বলি, আমি নর্থ বেঙ্গলের ছেলে, একদম একটা গ্রামের ছেলে। আমি আবারও বলে রাখি, সেখানে কবিতা আবৃত্তি হয়, ভাওয়াইয়া, ফোক মিউজিক, কবি গান। এই কবি গানও কিন্তু একটা পার্ট আমি বলতে পারি নিঃসন্দেহে। তো নর্থ বেঙ্গলে যখনই অন্যায় অত্যাচার হয়েছে, বিভিন্ন কেসের উপরে আমি র্যাপ লিখেছি। যেমন একটা মাম্পি বলে একটা মেয়ে ছিল, তার একটা গ্যাং রেপ হয়, এবং সেটা নিয়ে আমি একটা প্রোটেস্ট পোয়েট্রি যেটাকে বলি আমরা, সেটা নিয়ে আমি প্রথম লিখলাম যে বিচার চাইয়ের পরে আসলো সত্য বচনের পর আসলো চোপড়ার একটা ঘটনা নিয়ে আমি লিখেছিলাম। আফটার ইলেকশন, ভোট পরবর্তী সময়টা যে কি কঠিন এবং কি যে মানুষের উপর দিয়ে যায়, সে নিয়ে একটা লিখলাম। তো আমি মানে আমার কাজটা আমি সবসময় করে গেছি, এবং আমি বিচার চাই থেকে আমি নর্থ বেঙ্গলের মানুষের কাছে এবং বাংলাদেশের কিছু মানুষের কাছে আমি পৌঁছে গেলাম। কলকাতায় সেভাবে হয়তো পৌঁছায়নি, কলকাতায় অনেকটা পরে পৌঁছেছি, কিন্তু আমি পৌঁছে গেছিলাম আমার প্রোটেস্ট পোয়েট্রির দ্বারা, যে না এই ছেলেটার মধ্যে একটা ব্যাপার আছে, এ যে কথাগুলো বলছে যুক্তি দিয়ে বলছে, এবং এর কথার মধ্যে সেই ইনফরমেশনটা আছে, র্যাপের মধ্যে ইনফরমেশন আছে। মানে আমার র্যাপ যদি শোনা হয়, তাহলে প্রোটেস্ট পোয়েট্রি যেটা আমি করছি সেটা করছি, কিন্তু খুব স্টোরি টেলিং। একদম আমি পুরো মানে কাউকে আর খবর দেখতে হবে না, কাউকে কিছু করতে হবে না, জাস্ট আমার র্যাপটা শোনো, 1.5 বা 2 মিনিট বা 3 মিনিটের র্যাপটা শোনো, তুমি বুঝে যাবে কি হয়েছে। তোমাকে আলাদা করে কেস স্টাডি করতে হবে না, তুমি আমার র্যাপ শুনলে বুঝে যাবে। এবং বাংলা হিপ হপ যেটা বাংলাদেশে এত বড় আকার ধারণ করেছে, বাংলাদেশে জাস্ট ব্লাস্ট করে গেছে, তার মধ্যে অনেক নাম আসবে। জালালি সেট তো আমার ফেভারিট, তার মধ্যে সাফায়াত আমার খুব প্রিয় একটা আর্টিস্ট,
জালালি সেটেরই। আরো অনেকে আছে, আমি সবার নাম নিতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। যাই হোক, কি এবার তোমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে মানে বাংলার র্যাপটা, আমাদের পশ্চিমবঙ্গের র্যাপটা, পশ্চিমবঙ্গের র্যাপের কোথাও একটা গিয়ে উন্নতিটা আটকে গেছে, প্রোগ্রেসটা নেই, একদম কোথাও গিয়ে একটা মনে হচ্ছে থমকে দাঁড়িয়ে গেছে। চেষ্টা সবাই করছে, সবার মতন করে করছে, কিন্তু মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে, রাইট? এই অ্যানালাইসিস বা এই 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 সমীক্ষাটা আমার মতে যে আমরা আমাদের বাংলা র্যাপটা, আমাদের পশ্চিমবঙ্গের যে মানচিত্রে যে বাংলা র্যাপ, এর প্রথমেই এর গোড়াতেই সমস্যা আছে। ওকে, কেমন তাও? কেমন করে? ঠিক যেভাবে এটা এটা বাইরের কালচার, একদম সেখানে বড় হওয়াটা আমাদের আগে বুঝতে হবে। যে কোনো কিছু করার আগে তার পেছনে একটা পড়াশোনার দরকার। আমি এটা বলছি না, আমি কাউকে খাটো করে বলছি না, আমি বলছি তারা প্রত্যেকে পড়াশোনা করেছে, কিন্তু সঠিক সময় সঠিক জিনিস করাটাই হচ্ছে একটা, আমি মনে করি যে একটা আর্টিস্টের কাজ। বা আমি এইভাবেও বলতে পারি যে সময়ের থেকে এগিয়ে। কিন্তু তুমি সময়ের থেকে এগিয়ে আছো ঠিক আছে, বাট তুমি মানুষকে বুঝতে পারছো না। ওকে, তুমি অডিয়েন্সকে বুঝতে পারছো না। যখন বুম ব্যাপ হওয়ার কথা ছিল বা ওল্ড স্কুল হওয়ার কথা ছিল, তখনই তুমি ড্রিল নিয়ে চলে এসছো, ট্র্যাপ নিয়ে চলে এসছো, নিউ স্কুল নিয়ে কাজ করছো। তোমাকে তো স্টেপ বাই স্টেপ মানুষকে তো হিপহপের সাথে পরিচয়টা করাতে হবে। সেটাই। মানে আমি একটা কি বলবো, মানে আমি একটা ব্যবসা করছি, একটা সিন্ডিকেট, একটা বালি পাথর সিমেন্টের ব্যবসা। বালি পাথর সিমেন্টটা দিয়ে কি হয়? বাড়ি হয়, দালান বাড়ি হয়, বড় বড় শিল্প নির্মাণ কাজ ইত্যাদি ইত্যাদি হয়। সেটা তোমাকে বোঝাতে হবে যে বুম ব্যাপের কাজটা কি, ওল্ড স্কুলের কাজটা কি। তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে আমি মানুষকে বোঝাতে পারবো। হঠাৎ করে তুমি ড্রিল শুনিয়ে দিচ্ছ, হঠাৎ করে তুমি চপ করে দিলে, এত স্পিডে বলে দিলে কথাগুলো, মানুষ নিতেই পারলো না, মানুষের উপর দিয়ে গেল। হয়তো একটা অ্যামাউন্ট অফ অডিয়েন্স সেটা বুঝতে পারছে, যারা র্যাপ কালচার করে, যারা হিপ হপ কালচার করে, তারা বুঝতে পারছে, কিন্তু তুমি মাস অডিয়েন্সটাকে বুঝতে পারলে না, যে তারা এই জিনিসটাকে উপেক্ষা করলো, তারা ইগনোর করে দিল, জিনিসটা নিল না। তুমি করেছো ভালো কাজটা, করেছো দমদার কাজ, কিন্তু তুমি মাসকে বুঝতে পারলে না। যে যেমন দিল্লির হিপ হপ, পাঞ্জাবের হিপ হপ তুমি দেখো, তাহলে ঘেটে দেখতে হবে আমাদেরকে যে 2010, 11, 12 সালটা, বা তারও যদি আগে যাই, তাহলে বহিমিয়া পাজি লেজেন্ড। হার্ডকোর থেকে শুরু করে মেয়েদের মধ্যে, ও তো অনেক পুরনো আর্টিস্ট, হার্ডকোর তো অনেক পুরনো আর্টিস্ট। কিন্তু বুঝতে হবে তো এটা, যে আমি ধারাবাহিকতার কোন ধারায় আছি। মানে আমি হঠাৎ করে ধরো রক মিউজিকের সাইকেডেলিক রকটা মানুষকে বোঝাতে পারবো না, পাঙ্ক রকটা বোঝাতে পারবো না। প্রথমে আমি তোমাকে যেটা বোঝাতে পারি সেটা হচ্ছে ব্যালাড, সেই তুমি কেন এত আছে না হলে, একদম রাইট, আমাদের আয়ুব বাচ্চু স্যার। আমি হঠাৎ করে মানে আমি এমন একটা গান দিয়ে দিলাম যেটা মানুষের উপর দিয়ে চলে গেল। আমাদের বাংলা রকে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা নবজাগরণ, বা যেটা আমরা বলতে পারি যে সময়ের সাথে কাজটা করেছে তারা। প্রথমে মানুষকে বুঝিয়েছে হাসনুহানা, একলা ঘর, ঘুরে ফিরে তাই একই কথা। তারপরে তারা এসছে বিষাক্ত মানুষে, বাইসাইকেল চড়ে, একটু কঠিন কথা, একটু ভারী লিরিক, একটু গালাগালি, জাগা মতো স্ল্যাংটাকে ব্যবহার করা। তারপরে এসছে অ্যাসিড, তারপরে এসছে সাইকেডেলিক রক, তারপরে এসছে মেটাল, এখন বর্তমানে অল্টারনেটিভ রক, র্যাপ, নু মেটাল, মানে র্যাপ আর রকের কম্বিনেশনে যে মিউজিকটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। ব্রিং মি টু দ্য হরাইজন একটা ব্যান্ড আছে, আই প্রিভেল বলে একটা ব্যান্ড আছে, তারা র্যাপও করছে রকও করছে।
এটা নয় যে তারা চিরাচরিতভাবে যে মানে একটা বিবর্তন, একটা এভলিউশন হয়েছে। মানে তখন ধরো লিঙ্কিং পার্ক চলছে, একটা রিপসের উপরে একটা হার্ডকোর ড্রামস প্যাটার্নের উপরে র্যাপ করছে মাইক শোনাডা। একদম। তারপরে এসছে, আমি এই জনরাটার কথা আগে বলিনি, তারপরে এসছে ধরো লিম্প বিস্কিট ওই সময়কারী, রেজ এগেনস্ট দ্য মেশিন ওই সময়কারী। তারপরে এসছে ধরো ব্রিং মি টু দ্য হরাইজন, আই প্রিভেইল। তারপরে তোমার আমি ভুলে যাচ্ছি নামটা, যেমন গানটার নাম হচ্ছে ড্রাগস। ফলেন ইন রিভার্স একটা ব্যান্ড আছে, ফলেন ইন রিভার্স। ওরা 808 কিকটার সাথে ডিস্টরশনটাকে এত সুন্দর মার্চ করছে, এটা একটা শিক্ষণীয় ব্যাপার যে ট্র্যাপ মিউজিকটাকে আমি কি করে ইন্ট্রোডিউস করব। আমি গান গাইছি ফুল, আমার একটা স্ট্যান্ডার্ড অটো টিউনের দ্বারা আমি গানটা করছি, তারপরে আমি র্যাপ করব। আমি গানের নামও বলে দিচ্ছি, সাজেস্ট করছি পপুলার মনস্টার শোনো সবাই, ফলেন ইন রিভার্সের। ওকে, পপুলার মনস্টার গানটা শোনো, সেই ছেলেটা র্যাপ করছে, সেই ছেলেটা গানও গাইছে, হেভি ডিস্টরশন পড়ছে, তারপরে প্রথমে র্যাপ আসছে। তো এই যে বিবর্তনটা, আমি আবারও বলছি, বিবর্তনের ধারায় বা সময়ের গতিতে যারা চলবে বা যে কমিউনিটি এগোবে তারা খুব উপরে যাবে, তারা ডমিনেট করবে। ওকে। কিন্তু যারা স্কিপ করে যাবে, অনেক কিছু স্কিপ করে করে লাফিয়ে 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 এদিক ওদিক সেদিক থেকে এটা নিলাম, তার কাছ থেকে সেটা নিলাম, ট্রাভিস স্কট থেকে এটা নিয়ে নিলাম, বিদেশে ওটা চলছে। আরে বাবা, বুঝতে হবে আমাকে আগে NWA বুঝতে হবে, আগে ডক্টর ড্রে বুঝতে হবে, নেট ডগ, DMX, রাকিম, তারপরে আসছে, তার অনেক পরে আসছে এরা কেন্ড্রিক ল্যামার, জে কোল, তার অনেক পরে, তার পরে পরে আসছে হচ্ছে তোমার এই ট্রাভিস স্কট এরা। তো একটা সময়ের ধারায় যেটা চলে না, সেটা দেখবে যে সেটার একটা এভলিউশন হচ্ছে। এবং মানে এখানকার যারা মনে করছে যে আমরা সোকল বাবা, তারা যদি নিজেদেরকে ক্লেম করে তারা বাবা, তাহলে তাদের বাবার কাজটা তাদের করতে হবে। ওকে, তাদের সেই দায়িত্বটা পালন করতে হবে। আমি এটা করে নিলাম, আমি সেটা করে নিলাম, তাহলে তুমি নিজেকে বাবা হিসাবে ক্লেম করো না। তুমি যদি একটা টিম লিডার হও, তাহলে তোমার গোটা টিমটাকে নিয়ে চলতে হবে, গোটা টিমটার বড় হতে হবে, গোটা টিমটার উন্নতি করতে হবে, প্রোগ্রেসটা একসাথে প্রোগ্রেস হবে এবং সবাই মিলে হেলদি কম্পিটিশন থাকুক, হেলদি কম্পিটিশন থাকুক। প্রতি বছরে এই কমিউনিটির এই জনরাতে কে কত ভালো গান দিচ্ছে, নাকি কে কার পিছনে লাগছে, কাটি করছে, ডিস করছে। আরে ভাই, এইটুকু তো কমিউনিটি, তার মধ্যে এইটুকু অডিয়েন্স বর্তমান সময় দাঁড়িয়ে। আমি জানি এই কথাগুলো বলার নিচে নিচে অনেক আসবে, দালালের ভিড় হবে আমাকে গালাগালি দেওয়ার জন্য, তারা দিক, কিন্তু আগে বুঝুক যে আমি কি বলছি, সেটার অন্তর্নিহিত মানেটা বুঝুক, যে আমি কি বলতে চাইছি সেটা সাবস্টেন্সটা বুঝুক, তারপরে তারা বলুক। অনেকে ভাবে যে ডিস করেই বড় কিছু হওয়া যায়, ডিস কালচারটাকে ওর জন্য বেশি এগিয়ে আনে, ওর জন্য আরো বাঙালিদের মধ্যে কি পড়াশোনাটা নেই, স্টাডি নেই। ডিস কালচার যারা করছে বাইরে, তারা রীতিমতো গ্যাংস্টার মাফিয়া, তারা 6-9 হিসাবটা জানে। একদম, সেটা আমরা টুপাকের টাইম থেকে দেখছি, টুপাকের টাইম থেকে দেখছি, বিগির টাইম থেকে দেখছি। বুঝতে হবে যে আমি কি করছি, আমার কি পোটেনশিয়াল বা আমাদের কি পোটেনশিয়াল, বা হিপহপটা গ্রো করাতে গেলে, বাংলার মানুষকে র্যাপটা ঘরে ঘরে পৌঁছাতে গেলে, আজকে আমি যে ধরনের র্যাপ করছি সেটা মানুষকে বোঝাতে পারছি, অ্যাটলিস্ট তারা বুঝতে পারছে, তারা শুনছে এবং তারা গ্রহণ করছে। সবাই না করলেও একটা অ্যামাউন্ট অফ অডিয়েন্স করছে। একদম। কিন্তু তুমি হাঁটা বলে 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 শেষ করে দিলে। আরে ভাই, আগে জিনিসটার জিসটা তো মাথায় ঢোকাও, তবে তো বাংলার ঘরে ঘরে ছেলে মেয়েরা, গ্রামে গঞ্জের ছেলে মেয়েরা তোমাকে নিয়ে কালচার করবে, তোমার গানটা নিয়ে তারা ওই গ্রাম থেকে বসে একটা ভিডিও করে ছাড়বে।
তবে তো হিপ হপটা বড় হবে। হিপ হপ শুধু কলকাতায় বড় হলে হিপ হপ বড় হবে না। সেটাই, হিপ হপকে বড় করতে গেলে গোটা বাংলার হিপ হপকে বড় করতে হবে, যেটা বাংলাদেশিরা করেছে, একদম যেটা আমরা করতে এখনো অবধি ব্যর্থ। আমার তাই মনে হয়, বিকজ এখানে একটা সো কল্ড ওই বাবা ছেলে পিতা পুত্র এগুলোই চলছে। 10টা কি বলবো মুষ্টিমেয় কিছু ছেলে পেলে, হ্যাঁ 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 হয়ে যাবে দাদা দাদা দাদা, এই করব সেই করব, এইভাবে বড় হবে না। বড় যদি করতে হয় হেলদি কম্পিটিশন এবং বিবর্তনটা বুঝতে হবে যে আমরা মানুষরা কোথা থেকে এসেছিলাম, ওকে আগুনের আবিষ্কারটা হলো কোথা থেকে, প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগটাকে বুঝতে হবে। তার জন্য চাই পড়াশোনা। এবার আমার কাছে তো পড়াশোনার টাইম নেই। আমি তোমার শরীর দেখে ডিস করব, তুমি পাশের বাড়ির বৌদির কাছে মাংস ভাত খেতে যাও সেটা নিয়েও ডিস করব, তুমি আমার ওই গানে ওই কথাটা টেরা ব্যাকা করে ঘুরিয়ে বলেছো সেটা নিয়েও ডিস করব। ডিস কালচারটা ইজ এ ডিফারেন্ট থিং। ওটা খুবই ছোট্ট একটা পার্ট হিপ হপের। আগে মার্কেটটা বোঝো, আগে মার্কেটটাকে বড় করো, তারপর তুমি ডিস করো। এমিনেম এমজিকে, কেন্ড্রিক ড্রেক, রফতার এমিওয়ে, তারা মার্কেটটা বুঝেছে। তারা অডি ফডি নিয়ে ঘোরে ভাই, বিমার নিয়ে ঘোরে, সেটাই, তাদের ব্যাপারটাই আলাদা। তুমি এখানে ঘরে বাইরে ফ্লেক্স করছো, ঘরে চেপটি বিড়ি টানছো, ওটা আমার মনে হয় না ওটা মিউজিক। হিপ বড় করতে গেলে তোমার ইন্ডাস্ট্রি ফিনান্সিয়ালিও গ্রোথ করতে হবে, তোমার ফিনান্সিয়ালি গ্রোথটা থাকতে হবে, টাকা দিয়েও বড় হতে হবে। নয়তো তুমি তোমার ভিডিওর পিছনে সেই 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 খরচটা করতে পারবে না, যে খরচটা সেই তোমার ট্র্যাকটা চায়। একদম যে ট্র্যাকটা তুমি বানিয়েছো সেই খরচটা তোমার ট্র্যাক চায়। তুমি করছো এখানে পাতিপুকুর আর শিয়ালদা স্টেশন, তোমায় করতে গেলে বড় থটস রাখতে হবে, বড় চিন্তা ভাবনা রাখতে হবে। এবং শুরুর থেকে আবারও বলছি বিবর্তনটা বুঝতে হবে। এবং সেই আমি সবাইকে কাউকে খাটো করে বলছি না, কারোর সাথে আমার কোনো সমস্যা নেই। আমি বলছি যেই গোড়ায় গলতটা সেটা আমি ধরিয়ে দিচ্ছি, এবং প্রতিকারটা এটাই আমার যেটা মনে হয়, ওকে যে এই রাস্তায় চললে এখনো সময় আছে যে বাংলায় যে হিপ হপটা বা ভালো ভালো আর্টিস্টরা যারা আন্ডাররেটেড, যাদেরকে লোক চেনেই না, তাদেরকে খুব তাড়াতাড়ি চিনবে। আজকে ঘরে ঘরে ফসিলস, ক্যাকটাস, চন্দ্রবিন্দু, লক্ষ্মী ছাড়া পৌঁছলো কি করে? সেটাই, তারা যদি একটা 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 নিয়মের বা একটা সময়ের সাথে যদি না চলতো তাহলে তো এই জায়গায় পৌঁছতো না। সময়ের সাথে এবং সময়ের আগে চিন্তা করেছে। মানে আমি আজকের ডেটে দাঁড়িয়ে একলা ঘর গাইছি, আমি সেই তুমি গাইছি, আমাকে এটা ভাবতে হবে যে আগামী 5 বছর এই গান আর শুনবে না মানে এই সেন্সে বলছি, মানে এই মিউজিকটা চলবে না, তাহলে আমাকে 5 বছর আগের চিন্তা করে রাখতে হবে, 10 বছর, একটা ডিকেডসের চিন্তা করতে হবে। সেটাই, যে আমি যে গানটা বানাচ্ছি, যেটা রূপমদা আজ থেকে প্রায় আমার জন্মের আগে যে গান বানিয়ে ফেলেছে, সেই গান এখন আমরা শুনছি, তাহলে আমাদের অ্যাটলিস্ট 12-15 বছর মাথায় রেখে চলতে হবে। তার সাথে এই সময়ের এই প্রজন্ম কি শুনবে সেটা বানাতে হবে। যেটা আমরা মাফিয়া মন্ডির হানি সিং এর ক্ষেত্রেও দেখেছি, ব্রাউন রাং থেকে শুরু করে 10-15 বছর পরেও আজকে এখন আমরা ইমরান খান, অ্যাম্পলিফায়ার, বেওয়াফা, মানে সে কত সুন্দর মার্জ করেছে। একটা জিনিস ভাবো, আর্ট এবং কমার্শিয়ালের এত সুন্দর একটা মার্জ হয়েছে। বেওয়াফা আমার চেনা জানা প্রায় প্রত্যেকটা বন্ধু এবং যারা ক্লাসিক্যাল আর্টিস্ট তারা অ্যাম্পলিফায়ার শোনে। আমার নিজে বেওয়াফা গানটা পুরো মুখস্থ, আমি নিচ্ছি। হ্যাঁ, বেওয়াফা, অ্যাম্পলিফায়ার, নি নাচলে, মানে এত সুন্দর ভাংড়ার সাথে কিকের একটা সমন্বয় করা। আমাদের হানি সিং যেভাবে, হানি ভাই যেভাবে করেছে, ওই সময় ব্রো যারা করছিল মাফিয়া মন্ড্রিয়ে, তারা সময়ের সাথে চলেছে এবং সময়ের থেকে এগিয়ে চলেছে। ভিশনটা অনেক দূরের ছিল, যে ও জানতো যে আমাকে কমার্সটা বুঝতে হবে। কমার্স হচ্ছে মাস। আমি 50টা লোককে একটা ক্লাবে দাঁড় করিয়ে দিয়ে শুধু ওখানে হিপ হপাররাই দাঁড়াবে, তাহলে কিন্তু আমার বড় হচ্ছে না সিনটা। সিনটা তখন বড় হবে যখন তোমার পাশে যখন লোক টিকিট কেটে ঢুকছে,
বা তোমার কনসার্টটা অ্যাটেন্ড করছে, হাজার হাজার লাখো লাখো পাবলিক, লক্ষ লক্ষ পাবলিক যখন তোমার কনসার্টটা অ্যাটেন্ড করছে, তারা বুঝতে পারছে তার মানে যে ভাই এরা কিন্তু এই কথাটা বলছে, সিনটা কিন্তু এরা দাঁড় করিয়ে রেখেছে। তার জন্য এই জিনিসগুলো আমার মনে হয় যে খুব দরকার। কিন্তু মার্কেটে বলতে গেলে কোন ধরনের গানগুলোকে তুমি বেশি প্রেফার করতে চাও? কমার্শিয়াল টাইপের, যেরকম লুঙ্গি ড্যান্স যেরকম ধরনের গান বেরোচ্ছে, নাকি অরিজিৎ সিং টাইপের এমন কোনো গান যেগুলো মানুষ বেশি পছন্দ করতে চাইছে? দেখো, লুঙ্গি ড্যান্স হচ্ছে একদম পুরোপুরি একটা মেন স্ট্রিম কমার্শিয়াল একটা গান। ওকে, ঠিক আছে, কারণ ওখানে ও বলছে নাইট ক্লাব মে আয়া মাইতু, একটা সাউথ ইন্ডিয়ার একটা অ্যাকসেন্ট নিয়ে কথা বলছে। পার্টি উইথ ভূতনাথ, পার্টি অল নাইট, এগুলো বলিউডে হয়ে আসছে এবং হবে আগামী সময়। আমি বলছি হিপ হপের জায়গা থেকে দাঁড়িয়ে, যে ক্যালিফোর্নিয়া লাভ বা যেগুলো সব বিখ্যাত টপ 100 যেসব গানগুলো আছে, তারা দেখো একটা জিনিস এইটা বেস করে তৈরি করেছে যে এমন ক্যাচি, মানে যেমন নেট ডগ সে হুকটা গাইতে, সিন্ড্রেলা ম্যান বোধহয় গিয়েছে, বা আরো অনেক অনেক গান করেছে, মানে গান করেছে বলতে ও হুকটা করে। স্নুপ ডগ সেই সময় তারারারা একটা ক্যাচি টিউন নিয়ে এসছে, তার মধ্যে একটা র্যাপের সেই ফ্লোটা। একদম। প্রথমে আমি আবারও বলছি, মানুষকে আগে বোঝাতে হবে, মানুষের ঘরে ঢুকতে হবে, সেই ঘরেটা ঢুকবো আমরাই, দায়িত্বটা নিতে হবে আমাদেরকে, আমাদের মতো হিপ হপ আর্টিস্টকে। আমি বলছি একত্রিত হওয়ার কথা, আমি বলছি একতার কথা, আমি বলছি মানে ওই একটা কথা আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একদম। আমরা এখনো সময় থাকতে যদি একসাথে সবাই হাতে হাত মিলিয়ে যদি না দাঁড়াই, ধরো তোমার গান রিলিজ হচ্ছে, তুমি একটু ঘটা করে লঞ্চ করবে। যেমন কিছুদিন আগে একটা ব্যান্ডের একটা গান রিলিজ করলো, আমাদের সবাইকে ইনভাইট করেছিল, সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম, সবাইকে একটা ছোট্ট করে একটা আয়োজন করলো, গানটা একটু সুন্দর করে গানটাকে রিলিজ করা, একটু ঘটা করে। একে অপরের পাশে থেকে সিনটাকে বড় করতে হবে, এই হচ্ছে মোদ্দা কথা। মানে যেভাবে গান বড় হয়ে এসছে, দেখো না একটা ফিল্মের রিলিজে দেখো না যে একটা বলিউডের মুভিতে কম্পোজার, প্রডিউসার, হিরো, অ্যাক্টার, অ্যাক্ট্রেস, মিউজিক ডিরেক্টর, প্রত্যেকে ওখানে একটা প্রেস কনফারেন্সে সুন্দর করে বসে, সবাইকে ডাকে, পুরো টিমটা থাকে ওখানে। একটা ছোট্ট করে একটা হালকা করে একটা পার্টি হলো, গানটা সুন্দর করে রিলিজ হলো, মুভিটা রিলিজ হলো, মুভির রিলিজিংয়ের জন্য ওরা আসে এবং তার সাথে গানটারও রিলিজ হলো। তো এই জিনিসটা রাখতে হবে যে নয়তো তুমি তোমার 10টা ছেলে নিয়ে তুমি যেটা নিজেকে মনে করছো সেটা কিন্তু বড় হবে না। কিন্তু এখানে টলিউডেরও তাহলে একটা বড় ভূমিকা চলে আসে, যে যেখানে টলিউডের র্যাপের গান আসলে বাইরে থেকে রফতার বাচ্চাদের হায়ার করে বড় বড় টাকা অ্যামাউন্ট তাদেরকে দিয়ে গান গাওয়ানো হচ্ছে। বাংলাও তো অনেক র্যাপার রয়েছে, তাদেরকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না কেন? ওই যে আন্ডাররেটেড, তোমার কাজ তো পৌঁছাচ্ছে না ডিরেক্টর অব্দি। তুমি ভালো র্যাপ করো, তুমি ভালো লেখো, তুমি ভালো আর্টিস্ট, কিন্তু ডিরেক্টর প্রডিউসারের কাছে পৌঁছাচ্ছে না। তো তারা তো রাফতার বাদশা তো তারা ওয়েল নোন আর্টিস্ট, একটা নাম করা আর্টিস্ট। এবারে আমি প্রডিউসার, আমি তো এইভাবে চিন্তা করবো যে যেমন চ্যাম্প মুভিতে রাফতারের একটা এসছিল র্যাপ, তাই তো, সেখানে দেবদাও কাজ করেছে, দেবদাও নিজের মুভিতেই। তো এটা তো আগে বুঝতে হবে যে আর্ট এবং কমার্সটা যদি না বোঝো, তাহলে সেখানে কিন্তু শুধু আর্টটা মেঘে ঢাকা তারা হয়ে যাবে। মানে তুমি যেই জিনিসটা তৈরি করছো, তুমি যে গানটা তৈরি করছো, তুমি লিখছো, তোমার যে পরিশ্রম বা তোমার যে ইনভেস্টমেন্ট, তুমি স্টুডিওতে যাচ্ছ, রেকর্ড করছো, এই যে খরচাটা, এই যে ইনভেস্টমেন্টটা, এটা কিন্তু সঠিকভাবে বিজনেস করতে হবে। রোল করলেই কিন্তু সিনটা বড় হবে।
আপকামিং মুভি দেখো, খাদান আসছে দেবদার, একদম তাই তো? একটা বাংলায় বিগ বাজেটের একটা মাস টাইপের মুভি। হ্যাঁ, গ্যাংস্টারদের মুভি, এবং কালার গ্রেডেশন নিয়ে কথা হচ্ছে, দুর্দান্ত। মানে আমি তো যাবোই, মানে যেদিন রিলিজ হবে দৌড়ে যাব। তো ঘটনাটা এটাই যে যতক্ষণ না অবধি আর্ট তুমি খুব গভীর লিখছো, তুমি ডিপ ডাইভ করেছো, কিন্তু তুমি জিনিসটাকে বেচতে জানো না। আগে ভালো আর্টিস্ট হওয়ার সাথে সাথে ভালো বিজনেস মাইন্ডেড হতে হবে, ভালো বিজনেসম্যান হতে হবে। একদম। আমরা তখনই সফল হব। বব মার্লি একটা কথা বলেছিল যে তোমার গান বা তুমি তখনই সফল যখন তোমার গানটা সফল। তুমি আর্টিস্ট হিসাবে তখনই স্ট্যাবলিশ যখন, সোজা কথা, তুমি 20টা গান তোমার র্যাপ সং তোমার 20টা রিলিজ করা আছে, এবং আরো ধরো 20-30টা ব্যাংকে আছে তোমার আনরিলিজড। তোমার 20টা গানের মধ্যে অ্যাটলিস্ট তো ভাই 8-10টা গান লোককে জানতে হবে, অ্যাটলিস্ট 5টা গান তো জানতে হবে। প্রযোজকের কাছে, প্রডিউসারদের কাছে যে তোমার নামটা আমি রেকমেন্ড করব যে ভাই ওই র্যাপ আর্টিস্টকে নাও, তোমার তো গানই ঠিক করে হিট হচ্ছে না, ওই সার্কেলটার মধ্যেই থেকে যাচ্ছে। তুমি হিপ হপ শোনো, আমি র্যাপ শুনি, তুমি র্যাপ শোনো, ওরা শোনে, বাকিরা শোনে, বাস এইটুকুই। অডিয়েন্সের মুখে মুখে যেতে হবে তো, সেটাই। তারপরে তুমি করো না, তুমি তোমার জীবন কাহিনী লেখো না। আমি বলছি না যে তুমি লুঙ্গি ড্যান্স করো বা তা বলে তুমি এটা করো, তুমি যেটা করছো তুমি সেটাই করো, কিন্তু তার মধ্যে তোমার অ্যাপ্রোচটা তো ঠিকঠাক থাকতে হবে। তার মধ্যে তো তোমাকে একটু কমার্সটা বুঝতে হবে। গান বানিয়ে যাচ্ছি, প্রতি মাসে 5টা-6টা করে গান বানিয়ে ধারা রিলিজ করলাম, রেজাল্ট কি? রেজাল্টটা কোথায়? কেউ বছরে 5টা গান রিলিজ করছে, ওয়ার্ল্ড ট্যুর করছে, তুমি মাসে 5টা গান করছো, তোমার রেজাল্ট কোথায়? তোমার লোকেদের কাছে পৌঁছচ্ছে না কেন গানটা? এটা ভাবতে হবে। ওকে, এটা ভাবতে হবে। তুমি তাহলে কি বাংলার কোনো র্যাপারদের শুনছো না? না, নিশ্চয়ই শুনছি। বা তোমার ফেভারিট বাংলা র্যাপার কারা? অনেকেই আছে। এমসি নেগেটিভ, স্পিল ফ্রিক, এমসি নেগেটিভ, ক্যাফজে, আরো অনেকেই আছে। আমি এদেরকে শুনছি প্রতিনিয়ত, প্রতিদিনই আমি এদেরকে নিয়ে আমি চর্চা করি, এদের শুনি এরা কি বানাচ্ছে স্পটিফাইতে। আমি আবারও বলছি যে আমি কাউকে খাটো করে কাউকে ছোট করছি না। আমি বলছি যে সিনটা কেন বড় হচ্ছে না, যেটা আমাদের প্রশ্ন। সেই সিনটা কি করে বড় হবে, সেই সমস্যার সমাধান বা প্রতিকার নিয়ে আলোচনা করতে চাই। আমি কাউকে খাটো করতে চাই না, নয়তো অযৌক্তিক কিছু কথাবার্তা কমেন্ট বক্সে আসবে, যেগুলো কোনো যুক্তিহীন কথাবার্তা হবে, সেটা চাইছি না। আমাদের সমস্যা আমাদেরকেই ঠিক করতে হবে, তার জন্য কি করা উচিত সেটার স্টেপ নিতে হবে। আমি এটাই বলতে যাচ্ছি। ওকে, আচ্ছা, যখন তুমি শুরু করেছিলে অ্যাজ এ সিঙ্গার বলো বা অ্যাজ এ র্যাপার, তোমার ইন্সপিরেশন কে ছিল? অনেকেই, এইভাবে তো বলতে পারবো না। বেসিক্যালি আমি মানে হিপ হপ মনস্টার আমি দেখি হচ্ছে ডক্টর ড্রে, দ্য গেম, নিউ এজ, কেন্ড্রিক ল্যামার, জে কোল, ম্যাক মিলার, আরো অনেকে আছে। মানে লিস্ট শেষ হবে না। ইন্ডিয়াতে? হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়াতে বোহেমিয়া, ওকে, হানিদা, হানিপাজি, রাফতার, তারপরে কাকে শুনতাম আরো, হানিবাজিকে শুনতাম, রাফতারকে শুনতাম, ইক্কা, এদেরকে শুনতাম, বাট ওভাবে শুনতাম না। বোহেমিয়াকে শুনতাম, হার্ডকরকে শুনতাম, বাবা সাহেগল ওকে, টুকটাক শুনেছি। হ্যাঁ, এদেরকেই শুনেছি। এবং এখন যারা করছে তাদের মধ্যে তো মানে সিদেমত, ডিভাইন, মানে এক্স বার্গার, একা আমাদের বলো না, রাগা তো আছেই। আমার সব থেকে প্রিয় এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের র্যাপ আর্টিস্টটা তালাইনাস, ওয়ান অফ দ্য বেস্ট ভাই। ওর ওয়ার্ড প্লে, ওর ডিকশন, ওর কথা, ওর ভোকাবুলারি, ওর মানে
র্যাপ আর্টিস্টকে শুনছি না, শায়ারকে শুনছি। একদম। কষ্টটাকে কি করে বয়া করছে, কি করে ব্রিফ করছে, সেই শব্দের ওজন এবং ঠিকঠাক বিট চুজ করে ঠিকঠাক মিউজিকের উপরে ঠিক জিনিস লেখাটাই হচ্ছে কিন্তু আর্টিস্টের কাজ বলে আমি মনে করি। এখানে কোনো স্কোয়ার নেই, আউট অফ দ্য বক্সই সবাই কাজ করার চেষ্টা করে। যারা ক্রিয়েটিভ আর্টিস্ট তারা প্রত্যেকেই নতুন কিছু দেওয়ার চেষ্টা করে বা দিচ্ছে, কিন্তু এটাই বলবো যে সমন্বয় সাধন, ঠিক বিটে ঠিক মিউজিকটাতে ঠিক জিনিস লেখাটা, এই সেন্সটা দরকার আছে। মানে হানি ভাই হাই মেরা দিলে কি র্যাপ করেছে, সেটাই। रिदम बजा चंग चक चंग चक 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 रो रो के अर्ज गुजारता है दिल, हाय मेरा दिल जीना तेरे ना से प्यार होने तो हो भी नहीं सकता। वो जो फ्लोटा ড্রামসটা ওইটুকু জায়গাতেই আছে, টাক টাক টাকাটা, ঠিক আছে, রোল একটা রোলিং নিয়ে ঢুকলো, র্যাপটার মধ্যেই শুধু ড্রামসটা, দেন আবার আনতে উঞ্জু বাহারিয়া কেনারে নাটা দিয়া রিকানে আসছে। তারপরে তোমার চাস্কা বেকো 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 মেরে নাল মেরে জিগরি ইয়ার হ্যাঁ, হুক দিলজি গলিয়া, তারপরে ইয়ার বাথারে ট্যাডাডা, একটা হেভি সিনথের উপরে, তারপরে তোমার দিস পার্টি গেটিং হট বাতিয়া বুঝালো, ফুল গ্যাংস্টার করছে না, করছে তো, ওরা গ্যাংস্টার করছে না একদম, ওরা গ্যাংস্টার, একটা পার্টি, একটা ফুল মানে ব্যাং চলছে ভিতরে, মানে দিচ্ছিস তাকছিস দিচ্ছিস তাকছিস, পরে কিকটা ঢুকলো মানে দেখ 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 দেখ, একটা হারমোনিয়ামের লুপ নিয়ে সেটাকে স্যাম্পলিং করে জ্যাজিবির ভোকালটা নিয়ে তার মধ্যে, কনসেপ্টটা কি ভাই, কনসেপ্টটা কি, হানি সিং কোনো কথা হবে না, হানি সিং এর কোনো কথা হবে না। যেরকম মিউজিক প্রডিউসার সেরকম তার সেন্স, সেরকম তার এক্সপিরিয়েন্স, নলেজ, তার কথা, তার এক্সপ্রেশন, ভিডিওর কনসেপ্ট, বলছি না টোটাল ব্যাপারটা দেখো আগে। আবার বলছি দিস পার্টি গেটিং হট, আর একটা গান মনে পড়েছে, তুমি বলছিলে না যে একটু আগে যে তুমি মানে হিন্দি বা দেশি হিপ হপ আর্টিস্টদের মধ্যে তোমার কাকে কাকে পছন্দ। আর একটা দল আছে মাফিয়া মন্দিরের আগের, আর একটা দল আছে যারা মুভিতেও কাজ করেছে, যারা এমনি তাদের অ্যালবামও আছে, আরডিবি, আলু চাট, 2009। ভাই আমি তোমাকে বলি, সুপার। আমি বিকি বলে আমার একটা বন্ধু আছে, বিকি নাহা, 2009 মানে আমি 9-এ পড়ি, আমি ওর বাড়িতে গেছি, একসাথে স্কুলে যেতাম আমরা, ওর বাড়ি হয়ে স্কুল যেতাম। তখন মনে করে দেখো, তখন আমাদের এখানে ওই 100-120 টাকার ওই ছোট ছোট FM পাওয়া যেত, রেডিও, ছোট্ট একটু পকেটে ফোনের মতন, একদম সেইটাতে ও রেডি হচ্ছে, ও ভাত খাচ্ছে, আমি বসে আছি ওর ঘরে, চ্যানেলটা ঘোরাচ্ছি, কিচকাচ কিচকাচ হচ্ছে, একটা জায়গায় কথা বলতে বলতে শুরু গেল, হোয়াটস গোয়িং অন, আর ইউ রেডি ফর হোয়াট, আলু চাট, আলু চাট। ভাই এই গলাটা কি, মানে এটা করছেটা কি ও? পরে এটা নিয়ে যখন স্টাডি করলাম, ওটাকে বলা হয় ক্রাঙ্ক, যেটা লিল জন করে। হ্যাঁ, আশার্সের একটা গান আছে, ইয়া ট্যাঁ 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 ট্যাঁ, ওই স্যাম্পলটা অনেক গানে পরে ইউজ হয়েছে, করেছে, বাট ওর মধ্যে যে ইয়া যে করে ওটাকে বলে ক্রাঙ্ক, ওই স্টাইলটাকে ওটা লিল জন এনেছিল। তো আরডিবির দেখবে, আরডিবির মুভিতে আজা মাহি ম্যাচ মিউজিক প্রতিষ্ঠাতা ছিল, ম্যাচ মিউজিক, ওরা 3 ভাই ছিল আরডিবি, রিদম ঢোল বেস, মানে ওই ইয়েটার নামটা। তো হ্যাঁ, মানে আলু চাট আমি বলবো, যারা এখনো অবধি আলু চাট শোনেনি, ইভেন আমি মাসখানেক আগেও আমি আমার নিজের ফেসবুক প্রোফাইল পেজ থেকে আমি স্ক্রিনশট নিয়ে রাত 3:33 বাজে এঞ্জেল টাইমে গানটা চালিয়েছি, ঠিক আছে।
ওকে। একটা ব্রহ্ম মুহূর্তে ওই গান চলছে, ঠিক আছে। লোক যখন বসেছে ধ্যান করতে, আমি আলাদা, আমার আলাদা আলাদা zone এ জগতে। আছি আমি চালিয়ে দিচ্ছি আলু চাট ভাই। আমি খাটের উপরে কোথায় লাফাবো, কি করছে আমি নিজেও জানি না। মানে ওটা মানে ড্রাগস, ওটা জাস্ট ওটা ড্রাগসের মতো, মানে ওটা ও পাউডারটা ওটা আমার কাছে আলু চাট হচ্ছে ওটা। মানে এতটা হাই করে দেবে, মানে কবর থেকে মানুষ উঠে চলে আসবে। মানে ওই গানটার মধ্যে এমন এনার্জি আছে, যারা শোনেনি আমি আবারও বলছি, আলু চাট গানটার নাম, আরডিবি বানিয়েছে গানটা, তারা প্রত্যেকে শুনে। এমনকি ম্যাচ মিউজিক রফতারেরও প্রথম হিট গান দেয় সোয়াগ মেরা দেশি। আরে বাপ রে, ইন্ডিয়াতে তো চপ নিয়ে আসলো, ওই একদম মানে অ্যাকচুয়ালি পরিচয় হলো। একদম চপার হ্যাঁ, ফার্স্ট ইন্ট্রোডিউস দিদি মেরা দিদি তুই মেরা সালা চললো। তো সোয়াগ মেরা দেশি পারফর্ম করেছি আমি একদম এক সময়। তো তারপরেও নিয়ে এসছে অনেক বড় বড়, স্নুপ ডগকে নিয়ে এসেছিল সিং ইজ কিং এ। সিং ইজ কিং। হ্যাঁ, তারপরে তোমার আর বেশ কি কি সব আর্টিস্টকে, আমাদের এআর রহমান স্যার কয়েকটা কাজ করেছে একনের সাথে, বিউটিফুল। এখন আরেকটা গানে করেছে ছম্মাক চলো, চমক চলো, ওটা তো বিশাল শেখারের একদম কম্পোজিশন, ওটাতে করেছিল, ঠিক আছে। তো দেখো বলিউডে অনেক আগের থেকে শুরু, যেমন ব্লগ এক মে और एक तू है একদম और हवा भीजा চিকি চিকি চাক চলছে, স্ক্র্যাচ পুরো পিছনে। একদম তারপর তোমার বেবো 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 ইয়া মিলি ওয়াহা মিলি লারা তারা कैसे मिली রিতেশ দেশমুখের মুভি, একদম লারা দত্ত, যা 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 জানে বিদে জমি গোমাবে গাদা লুক চাকা চাকা চাকা, কি আলাদাই ব্যাপার তখন ওইসব শুনছি। তো বলিউডে অনেক আগেই ওইভাবে, মানে ওরা ক্লাব ব্যাঙ্গার বা ওইভাবে মেন স্ট্রিম ইয়েতেই ওরা করতে শুরু করে দিয়েছিল, এবং ওরা হেল্প নিয়েছিল, এসব আর্টিস্টেরই হেল্প নিয়েছিল। আরডিবি বলিউডে তো অনেক আগে এইসব ধরনের মিউজিকটা চলেছে, বাপ্পি লাহিড়ী থেকে শুরু করে ডিস্কো ডিস্কো কিং 90s এর সময় ডিস্কো ড্যান্সার যখন আসে তখন তো সুপার টুপার হিট একটা একদম movie। একদম একদম মাইকেল জ্যাকসন পর্যন্ত এসে ইন্ডিয়াতে হ্যাঁ, বলেছিল জিমি জিমি, জিমি জিমি। হ্যাঁ 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 রাশিয়াতে এত বড় একটা ফেমাস হ্যাঁ হ্যাঁ গান। হ্যাঁ, তা তুমি যেই জনরাটা করো, রক, র্যাপ রক, র্যাপ রক, হ্যাঁ অল্ট, এইটা কি তোমার মাথায় প্রথম থেকে ছিল? র্যাপ রক মানে একটা ব্লেন্ড হচ্ছে না, একটা র্যাপের সাথে একটা রকের ব্লেন্ড হচ্ছে, হ্যাঁ। সেখানে এটা কি তোমার মাথায় প্রথম থেকে ছিল যে এই জিনিসটা নিয়ে আমি এগোবো? আমি যেহেতু মানে সব ধরনেরই জনরা শুনছি, ঠিক আছে, এদিকে ক্লাসিক্যালও শুনছি, এদিকে গজল ভজন টজন সবই শুনছি, ওকে বিকজ আমাকে যদি ওই লেভেলটা রিচ করতে হয় তাহলে আমাকে সবটাই শুনতে হবে। শোনাটা খুব দরকার, মানে 85% শোনা যার যত ভালো। যেমন তুমি ভালো থাকার জন্য তোমার ভালো খেতে হবে, ভালো দেখতে হবে, ভালো পড়তে হবে, ভালো শুনতে হবে। একদম ঠিক সেইরূপ একটা মিউজিশিয়ান বা একটা ক্রিয়েটিভ আর্টিস্টের জন্য কিন্তু সেই জিনিসটা খুব দরকার, ভালো শোনা। মান্নাদের গান থেকে শুরু করে মাইকেল জ্যাকসন, ঠিক আছে, মানে মানে মান্নাদের দ্বীপ ছিল, শেখা ছিল, এই শুনছো, বিরেট বিরেট চলছে, ঠিক আছে। তো এই যে বিবিধতা, এই যে জনরার এত মানে এনার্জির এত আলাদা রকমের এনার্জি, এত ভ্যারাইটি, এটা আগে জানতে হবে। শিক্ষিত মিউজিশিয়ান হতে গেলে প্রচুর শুনতে হবে, ওকে জনরাস সম্পর্কে তোমার প্রচুর নলেজ হতে হবে, তার গভীরে যেতে হবে। ভালো কথা, আমি এটা বলছি না, যেমন আজকালকার দিনে একটা হয়ে গেছে যে চাইল্ড স্পেশালিস্ট, ইএনটি, মানে বিভিন্ন ধরনের রোগের জন্য বিভিন্ন ডাক্তার, আলাদা আলাদা বিশেষজ্ঞ, ইয়েস। ঠিক সেইরূপ তুমি ধরো র্যাপ অ্যান্ড রকটাকে চুজ করলে বা র্যাপকেই চুজ করলে, তুমি ওটা টি অবধি গেলে, একদম গভীর অবধি যাচ্ছ, তুমি স্টাডি করছো, পড়াশোনা করছো, তার পাশাপাশি কিন্তু তোমাকে অ্যাডিশনাল সাবজেক্টগুলো পড়তে হবে। তুমি যখন গ্র্যাজুয়েশন করছো, তুমি ইংলিশ নিয়ে গ্র্যাজুয়েশন করছো, কিন্তু তার পাশাপাশি তোমাকে আরো 3টে বা 4টে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। একদম তোমাকে সমাজবিদ্যা পড়তে হবে, তোমাকে শিক্ষা বিজ্ঞান পড়তে হবে, এগুলো পড়তে হবে, তোমাকে বাংলা নিয়ে পড়তে হবে,
কিন্তু তোমার ধরো মেন সাবজেক্ট ইংলিশ, তুমি ইংলিশ নিয়ে এগোবে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে এই যে তোমার যে প্রশ্ন, এই যে র্যাপ আর রকের যে এই যে ব্লেন্ড হওয়াটা, আমি যখন শুরুর দিক থেকে শুনছিলাম, আমি মানে সব ধরনের গান বাজনা, আমার একটা মিউজিক্যালি আপব্রিঙ্গিং হয়েছে বাড়িতে। আমার কোনো ফর্মাল ট্রেনিং নেই, আমি শিখে বড় হইনি, ওকে আমি শুনে বড় হয়েছি, মানে হচ্ছি। ওকে প্রতিদিন নতুন নতুন আর্টিস্ট এক্সপ্লোর করছি, নতুন নতুন গান শুনছি। এইবারে নতুন নতুন অ্যালবামের উপরে, মানে ধরো পিঙ্ক ফ্লয়েড শুনছি তো শুনতেই আছি, যে কোল শুনছি তো যে কোল শুনতেই আছি, শুনছি। তো র্যাপ আর রকের যে ব্লেন্ড, এটা অনেকদিন আগের থেকে শুরু হয়ে গেছে বাইরে। একদম উদাহরণস্বরূপ তো বললাম লিঙ্কিন পার্ক, লিম্প বিস্কিট, অনেক আছে এরকম। আমার মনে হয়েছে সামহাও যে আমি এইটুক অ্যাশোর ছিলাম নিজের দিক থেকে যে হ্যাঁ, এই অ্যাগ্রেশনটা আমি এই অ্যাগ্রেশনটা আমি জাস্টিফাই করতে পারব, এই মিউজিকটা আমার, বা এখান থেকে আমি নিজের মতন করে কিছু একটা বের করব। ধরো আমি ইন ফিউচার আমি যদি বলি 5 বছর আগেকার কথা বা পরের কথা, আগামী 5 বছরের কথা, তাহলে আমি কি করবো আমি নিজেও জানি না, আমি ভেবে যাচ্ছি, এক্সপেরিমেন্ট করে যাচ্ছি। ধরো আমি ট্রান্সের সাথে বা সাইড ট্রান্সের সাথে র্যাপ করছি, ডাব স্টেপের উপরে, হার্ডকোর ডাব স্টেপের স্ক্রিলেক্স, সেরকম কিছু একটা বের করছি, তবলা ব্যবহার করছি ওর মধ্যে, ওকে আমি ওর মধ্যে তবলা ব্যবহার করছি। তবলার বা হারমোনিয়ামের বা তানপুরার, যেমন ডিলার বলে একটা গান আছে, আমি যদি খুব ভুল না হই, ডিলার বলে একটা গান আছে, ওখানে সেতার ইউজ হয়েছে, আর্টিস্টটার নামটা ভুলে গেলাম, সরি। ডিলার বলে একটা গান আছে, আমি গতকালকেও শুনছিলাম। যাই হোক, ডিলার গানটা তোমরা শুনতে পারো, সেখানে ও কি করে কিভাবে ইউজ করেছে জিনিসটা। তো আমি বর্তমানে কি করছি যে আমি নিজের অ্যালবাম বা নিজের অরিজিনালের উপরে কাজ করছি, এক্সপেরিমেন্টাল। যে যেমন সেই সময় এক্সপেরিমেন্টাল বলতেই পারো, যে একটা ডক্টর জিউস, कंगना तेरा सच बोल दार कंगना तेरा नहीं सानू करिए, হ্যাঁ, চিঙ্গা চিঙ্গা চিং চিং, মানে একটা রিদমিক একটা আলাদাই ভাইব আছে ওটার মধ্যে। তো আমি ওরকম কিছু চেষ্টা করছি, নতুন কিছু আনার চেষ্টা করছি, মানে আমার ইলেকট্রো সাউন্ড, ক্লাসিক্যাল, প্রতিদিন আমি ক্লাসিক্যাল মিউজিশিয়ানসদের সাথে বসি, আলোচনা করি, আড্ডা দিই। নামও বলে দিচ্ছি, সায়নের সাথে বসি, ওকে ফোক আর্টিস্টের সাথে বসি। ফোকের সাথে, তুমি জানো ফোকের সাথে র্যাপটা খুব সুন্দর ব্লেন্ড হয়, ভালো দুর্দান্ত ব্লেন্ড হয়। ফোক আর্টিস্টে যেমন ধরো বাংলাদেশে হয়েও গেছে অনেকগুলো গান আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, খমক ইউজ করেছে, একতারা ইউজ করেছে, মালোমা তো ইজ এ ফাঙ্কি, একটা ফাঙ্কি গ্রুপ, মালোমা জিলো জি, হ্যাঁ, ওতে আবার প্রীতমাশন এক্সপেরিমেন্ট করেছে। হ্যাঁ, তার আগে দেওরা বলে একটা গান আছে, প্রীতমের গান, প্রীতম হাসানের গান, ওখানে ও এক্সপেরিমেন্টাল কাজকর্ম করেছে। তো আমার মনে হয় যে এটাই হওয়া উচিত, যে আমি কি নতুন করব, বাজারে যেটা হচ্ছে না, বা বাজারে আমি কি নতুন আনতে পারি, একটা নতুন সাউন্ডস্কেপ, নিউ এজ সাউন্ডস্কেপ। যেমন এখন ভাবছি যে 808 কিকের সাথে আমি কি করতে পারি, মানে আমি কি ব্লেন্ড করব, হারমোনিয়ামটা ব্লেন্ড করতে পারি, হারমোনিয়ামটাকে এমনভাবে ব্লেন্ড করবো যে মানে হয়তো সেভাবে কেউ ভাবছেই না, একটা অন্য লেভেলের অ্যাগ্রেশন ক্রিয়েট হচ্ছে, বা অন্য লেভেলের একটা মেলোডি ক্রিয়েট করলাম, করতেই পারি, না করার কিছু নেই। আমি ঘেরে যাচ্ছি, মানে কাজ করছি, তার পাশাপাশি আমার এক্সপেরিমেন্টাল কাজকর্ম চলছে, মানে স্টুডিও ওয়ার্ক চলছে। ভবিষ্যতে বুলেটকে অন্য রূপে আমরা একদম ফর শিওর, মানে একটা সাইড দেখেছে মানুষ, জাস্ট একটা সাইড। আমি বলছি তো যে আমি আমার লাইফে জাস্ট 15% কাজ করেছি, 10 to 15% কাজ, এখনো আমার 85% কাজ বাকি আছে, 85% কাজ আমি এখনো করতেই পারিনি।
কতটা করতে পারবো জানি না, তবে হ্যাঁ আমি আশাবাদী যে আমি করে দেব। 85% কাজও আমি করে দেবো, মানে সেরকমই ইচ্ছা আছে, সেরকমই ইন্টেনশন আছে একটা। এবং এবং বিভিন্ন বড় বড় আর্টিস্টদেরকে নিয়ে, বড় ছোট আর্টিস্ট তো বড় ছোট নয়, একদম অ্যাকচুয়ালি তার চিন্তা ভাবনায়, চিন্তা চেতনায় বড় ছোট হয় মানুষ। আমি ওই যে যেটা একটু আগে বললাম, যে যখনই তুমি একত্রিত হয়ে গেলে না, আজকে এই যে পডকাস্টওয়ালা, এই যে তোমার পিছনে, তোমার অফ স্ক্রিনে, এই যে অন ক্যামেরায় তুমি, আমি ক্যামেরার পিছনে যে এতগুলো মানুষ তোমরা একসাথে কাজ করছো একত্রিত হয়ে, একটা মানে বিষয়টা কি, একটা টিম ওয়ার্ক, একদম একটা টিম ওয়ার্ক, যে আমরা সবাই মিলে বেস্ট দেব। এই খিদেটা থাকতে হবে, এই উইল পাওয়ারটা থাকতে হবে। তুমি তোমার জায়গায় বেস্ট দাও, আমিও আমার বেস্ট দেবো। মানে তুমি হোস্ট, সে এডিটার, সে ক্যামেরা কাজ করছে, প্রত্যেকের বেস্ট দিলে তবেই তো একটা জিনিস তৈরি হবে, একদম তবেই তো জিনিসটা ফুটবে, তবে সেই আলোটা পড়বে সেটার উপরে, তাই না? আমার তাই মনে হয় যে এটা একটা টিম ওয়ার্ক বরাবরই। এবং আমাদের যে ব্যান্ড বুলেট অ্যান্ড বোহেমিয়ানস, এবং আমার নিজের সোলো বা আমার ব্যান্ড যাই করছি না কেন, আমরা বরাবরই একটাই কথা বলে এসেছি, উই ডু সামথিং নিউ। আমরা এমন কিছু করছি না যেটা হয়ে এসছে। বা জিতের একটা গান আমি তোমাকে বলি, সাত পাকে বাঁধার মধ্যে, আমি বন ফুল গো, গোলমালে গোল, রক এন্ড রোল, আজ রক এন্ড রোল, কাল হরি বল, আরে রকে বসে, আরে রসে বসে বাঁচ তোর। ওখানে অটো টিউন ইউজ হচ্ছে, আমি ওখানে কিছু এক্সপেরিমেন্ট হয়েছে, ওই ওই ভোকালটাকে নিয়ে স্যাম্পেলিং করে শানকে দিয়ে গানটা গাইয়ে একটা দুর্দান্ত বিটের উপরে, দুর্দান্ত অ্যারেঞ্জমেন্টের উপরে, এটাই ভাবনা, এটাই ভাবনা। হ্যাঁ মানে যখন দেবদা এন্ট্রি নিচ্ছে, turn on 5 hours, right now খোকা বাবু, এই যে পাওয়ারটা, এই যে দমটা, এটা চাই ভাই। আমি কমার্সের দিক থেকে বলি, আমি আর্টের দিক থেকে বলি, এই পাওয়ারটা চাই ভাই। তুমি যে যেটা কাজ করছো, একে অপরকে ডাকো। আজকে আমার আকিবদার সাথে কথা হলো, খুব শীঘ্রই আমি আর আকিবদা একটা কাজ করব। সে আমাকে এই কথাটা বলল যে তোমার টেক্সচারটা একদমই আলাদা, তুমি এই কাজের জন্য, বাট আমি ওটা করাবো না, আমি তোমাকে দিয়ে অন্য কাজ করাবো। আমি মানে সে বলছে তার কথা যে আমি একটা কম্পোজার হিসাবে আমি তোমাকে আমার মতন করে কাজ করাবো। যে সাইডটা এখন অবধি বুলেটের এক্সপ্লোর হয়নি, কেউ দেখেনি, সেটা আমি দেখাবো। যে ওকে দিয়ে এই গানটাও গাওয়ানো চায়, বা এই ধরনের র্যাপ করানো চায়। তো এটাই আর কি, মানে আমি তো এটাই বুঝি যে কোনো ব্যারিয়ার নেই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কোনো বাউন্ডারিজ নেই। মানে ভাবতে পারছো সেই সময় খোকাবাবু হয়ে গেছে, সে কি সব গান এসছে একটার পর একটা, লে পাগলুর ডান্স, হ্যাঁ মানে ভাবা যাচ্ছে না কি সব স্যাম্পেলিং করে হওয়া দরকার আছে। আমি মনে হচ্ছে যে এটা একটা পারফেক্ট টাইম, যেটা আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাইকে ডাকছি। সবার কাছে আমার একটা নিবেদন, যে প্রত্যেকে এগিয়ে আসো, হাতে হাত মিলিয়ে সিনটাকে বড় করি। চলো এই হিপ হপ সিনটাকে বড় করি। এটাকে একদম মানে বর্তমানে বাজারেতে মোস্ট ডমিনেটিং বা মোস্ট ওই জায়গাটাতে কিন্তু এখন র্যাপ ইন্ডাস্ট্রি আছে। একদম আমাদের যেটা করণীয়, যে এই সময়টাকে কাজে লাগাতে হবে, এই সময়টাকে কাজে লাগিয়ে সিনটাকে বড় করতে হবে। সবাই একসাথে বড় হই না, সবাই একসাথে কাজ করি, সবাই একসাথে বড় হই, তবে তো ইন্ডাস্ট্রিটা বড় হবে, তবে তো নতুন নতুন ছেলেপেলেরা আসবে, তবে তো ইন্টারেস্টটা ওরা পাবে। না আমার সিনিয়র এটা করে ফেলেছে, আমার সিনিয়র এটা থেকে এটা দিয়ে এটা করেছে, আমিও পারবো করতে, আমাকেও যেতে হবে। তো এটাই আমার মনে হয় যে এটা শুরু হয়ে যাওয়া উচিত। নাকি এইসব ভাবা যে
তুই আমার নামে এটা বলেছিস, তুই আমার নামে সেটা বলেছিস, এবং আলটিমেটলি সেই রাত্রিবেলা অবসাদ ডিপ্রেশন নিয়ে ঘুমানো, রাতে ঘুম আসছে না, এইসব না করে আমার মনে হয় যে কি করে সাকসেসের চাবিটা, কি করে তালাটা ভাঙবো, সেটা আমাকে ভাবতে হবে। এখানে কি তাহলে একটা বড় ফ্যাক্টর চলে আসে যে লেভেল আর ইন্ডিপেন্ডেন্ট মিউজিক? কারণ ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে অনেক কিছু করা যায় নিজের থেকে, যেটা লেভেলের ক্ষেত্রে অনেক কিছু আটকে যায়, অনেক বাধা বিপত্তি থাকে, এই জিনিসটা বের করতে পারবে না। বুলেটকে অ্যাজ এ ফিরিয়ে দাও, মানুষ যে গানটা আছে ফিরিয়ে দাও, সেই গানটাতে মানুষ বেশি পছন্দ করে। এবার বুলেটের র্যাপ সঙ্গে কজন মানুষ পছন্দ করবে সেটার ব্যাপার আলাদা, কিন্তু লেভেলে গেলে তোমাকে লেভেল দিয়ে চাপ দেওয়া হবে যে তুমি ফিরিয়ে দেওয়া টাইপের কিছু গান করো। ওখানে ওখানে র্যাপ মিউজিকের তোমাকে অত কিছু এক্সপেরিমেন্ট করতে দেবে না। এই জিনিসটা কি মনে হয় কোনো সময়? তাহলে হনুমান কাইন্ড বড় হলো কি করে? একদম। ওর তো 4-5 বছরের জার্নিটা দেখলাম কিছুটা। সে তো একটা ইন্ডিয়ান মেক্সিকান র্যাপার, সে বড় হলো কি করে তাহলে? তাকে পুশ করলো কি করে তাহলে? তার কথাগুলো ইন্ডিয়ানরা এইভাবে খাচ্ছে কেন? পাগলের মতন এশিয়ান, বিবিসি এশিয়ানে চলছে তার গান, কি করে চলছে? ভিশন, যেটা হচ্ছে ভিশন। তুমি একটা প্রডিউসার, তুমি আমার এই কাজগুলো দেখেছো, আমি কি পারি সেটা তুমি জানো না, আমার মধ্যে কতটা পোটেনশিয়াল আছে সেটা তোমাকে জানাতে হবে। এই জানানোর কাজটা কিন্তু আমার, এবং সেটা জানার পরে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করাও কিন্তু তোমার কাজ, করে সেটাকে পুশ করা, সেটাকে তোমার লেভেলে আমার গানটা যাচ্ছে। তো তোমাকে এটা বুঝতে হবে যে এই সাইডটা ওর এক্সপ্লোর হয়নি, আর এই সাইডটা ব্লাস্ট করবে, এই সাইডটা কিন্তু ভাই বিজনেস করবে। একদম। এই চিনতে হবে, তোমাকে জহুরি হতে হবে। জহুরি হলে কিন্তু তুমি চিনে যাবে ভাই, নয়তো ও আজকে দাঁড়িয়ে মানে কত নম্বরে বেশ আছে, একটা চার্টে দেখলাম 5-6 নম্বরে বোধহয় ওর গানটা আছে, বিগ ডগস। এমিনেমের ওই লাস্ট অ্যালবামটা আসলো কি, মার্ডার, ওই অ্যালবামের আগে না পরে আছে, আমি দেখলাম। এটা তো ওঠানামা করতে থাকে, সেটাই তো আমি দেখলাম। তার মানে লেভেল বুঝতে পেরেছে যে এই কাজটা ওকে দিয়ে করাতে হবে, ওকে এই জায়গায় পুশটা করলে বিজনেসটা হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, ইন্ডিয়া হিপহপ সিনটা দাঁড়িয়ে যাবে বলতে মানে মুভমেন্টটাই আলাদা হবে, যেটা এখন অব্দি কেউ করে উঠতে পারেনি। ব্রিটিশ অ্যাকসেন্ট বা এই অ্যাকসেন্টে কথা বলে অনেকে, র্যাপ করে না। সেটাই, র্যাপ করে না অনেকে, র্যাপ করে না, পারে অনেকে, বলতে পারে, কিন্তু র্যাপ করতে পারে বা পেরেও হয়তো চেষ্টা, মানে হয়তো পারে, সে করে না। সে হয়তো ভাবে যে আমার মেজরিটিটা বা আমার মাস হয়তো অতটা বুঝবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি নিজে একটা কাজ করছো, কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে তোমার একটা পুশ দরকার আছে, লেভেলের সাপোর্টটা দরকার, একটা এক্সপোজার হওয়ার ব্যাপার আছে। মানে আজকে আমার বিচার চাই, যদি আজকের ডেটে রিলিজ হতো, মানে এটা ওয়াজ 2019, হ্যাঁ, 10th জুলাই বোধ হয়, সম্ভবত 10th কি 12th জুলাই কেসটা হয়েছিল। তখন যে কেসটা হয়েছিল পুরো ভাইরাল হয়ে গেছিল, মানে ধরো এই সম্প্রদায়, ওই সম্প্রদায়, অমুক তমুক, এই পেজ ওই পেজ, সব আমার কাছ থেকে ভিডিওটা হোয়াটসঅ্যাপে নিচ্ছে যে আমরা আপলোড করব। জাস্ট ব্লাস্ট করেছিল, ব্লাস্ট। মানে আমার লাইফে আমি আমার কোনো গান, এবং আমি গানটা ওই স্টুডিও রেকর্ডেও হয়নি, ফোনে লিরিকটা দেখে র্যাপটা করছি ফোনে দেখে, একটা ফোন রাখা আছে, র্যাপটা করলাম, লিখলাম, করলাম, আপলোড করে দিলাম, রাতের মধ্যে বুম, জাস্ট রাতের মধ্যে বুম হয়ে গেছে। আমি সকালে উঠে দেখছি ভাই 600-700 শেয়ার ওই মুহূর্তে দাঁড়িয়ে, মানে আমার ওই প্রোফাইলে। এবং প্রায় তখনই আমি দেখেছি ওই পরের দিন প্রায় 180 না 2 লক্ষ ভিউয়ার্স। ওকে, আমার জন্য এটা জাস্ট বিশাল বড় একটা প্রচুর বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, বড়।
অ্যাচিভমেন্ট বলবো না, তবে মানুষের কাছে পৌঁছে গেছিলাম, মানে অ্যাচিভমেন্ট বলা যেতে পারে, কারণ আমি তো এটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখবো না, কারণ আমি একটা 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 গ্যাং রেপ হওয়া একটা মেয়ের বিচার চাইছি, তাই খুন করে ফেলেছে। ওটা আমাকে খুব একটা আনন্দ দেবে না। ওই 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 আনন্দটা আমি আনন্দ হিসাবে, ওটা আমার আনন্দ নয়। ওখানে 50টা শেয়ার হয়েছে কি 5000 শেয়ার হয়েছে, ওটা আমার জন্য আনন্দের নয়। আমার মনে হয়েছে একটা সাধারণ নাগরিক এবং একটা আর্টিস্ট হিসাবে আমাকে এটা বলতে হবে। আমি বলেছি, মানুষ বুঝতে পেরেছে, খুব পরিষ্কার ভাবে বলেছিলাম কথাগুলো। শিকাগো ড্রিল নিয়েছিলাম বিটটা, একের পর এক কেস, একের পর এক রেপ, গর্জে উঠবে মানুষ, জ্বলবে চলবে দেশ, প্রশাসন দাবিয়ে রাখো, কাঁদানে গ্যাস ছোড়ো, লাঠি চার্জ করো, ন্যায্য বিচার চাইলে মানুষ মারো, হেই তুমি মানুষ মারো, হেই তুমি মানুষ মারো। চোতরা গছের 16 বছরের মাম্পি, এই বছর সে দিয়েছে মাধ্যমিক, 19 জুলাই রাতে হয়েছে খুন রেপ, ধরা পড়েছে কি সব আসামি, ফিরোজ আলী কোথায় তার বাকি সহচারী, সাসপেক্ট সাইকেল ছেড়ে। তো এইভাবে করেছিলাম, পুরো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলাম মানুষকে, পুরো ব্যাপারটা মানুষ বুঝতে পেরেছিল। মানে আমার বাবার বয়সী লোক থেকে নিয়ে 6 থেকে 60 সবাই বুঝতে পেরেছিল। প্রত্যেকটা ওয়ার্ড পরিষ্কার করে বলা এবং সেই বিটটার ঠিকঠাক চুজ করা, এটা আমি করেছিলাম বলে হয়েছিল, বারংবার হয়েছে সেটা। আমার মানুষ এখনো অবধি আমি মনে করি একটা সাইট চিনেছে। আমি এখনো অবধি সেই জায়গাটায় আসিনি, এই আসছি। আপকামিং কিছু ট্র্যাকস আসছে, কিছু ব্লাস্ট হবে, বুম হবে, মানে হিপ হপ, ট্র্যাপ, ড্রিল, শিকাগো ড্রিল করছি, মানে সেটার মধ্যেও কিছু না কিছু ব্লেন্ড করব আমি। এটা নয় যে পিওর ড্রিল তো পিওর ড্রিল, বা পিওর এটা তো ট্র্যাপ, আমি ওর মধ্যে কিছু একটা ব্লেন্ড করেই করব ভেবেছি। দেখা যাক, হোপফুলি খুবই আশা করছি মানুষ বুঝতে পারবে, কারণ আলটিমেটলি মানুষ বুঝতে পারলে মানুষ জাগবে। মানুষ যখনই জাগবে, মানুষ ওই জিনিসটার প্রতি সচেতন হবে, সিরিয়াসলি নেবে। তুমি র্যাপ করছো, তুমি গান গাইছো, তুমি কম্পোজ করছো, হোয়াট এভার তুমি যেটাই করছো না কেন, তোমাকে মানুষ সিরিয়াসলি নিতে হবে। তোমার কাজটা যেটা তুমি করছো সেটা সিরিয়াসলি মানুষ যেন সেটা সিরিয়াসলি নেয়। ওইটা আপলোড করেছে, শুনতে হবে, একদম বুঝতে হবে। দুবারে না হলে 5 বার শুনবো, 7 বার শুনবো, কিন্তু বুঝতে হবে। এই জিনিসটা দরকার আছে, জিনিসটা খুব দরকার আমি মনে করছি অ্যাটলিস্ট। ওকে, ওর জন্য তুমি লেভেলটাকেও বলছো যে থাকা দরকার আছে, নয়তো আমি হয়তো এই পডকাস্টওয়ালার সাথে আজকে পডকাস্ট দিতেই পারতাম না, বা আরো হয়তো 5 বছর লেগে যেত। এক্সপোজ হয়েছি, জি বাংলা আমাকে এক্সপোজ করেছে, জি টিভি আমাকে এক্সপোজ করেছে, আমার ট্যালেন্ট বা আমার কাজটাকে এক্সপোজ করেছে বলেই তোমরা আমার গান শুনেছো। আমি ওয়েস্ট কোস্টের সাইন দেখাই, জি বাংলাতে ঢুকেই আমি এটা দেখিয়েছিলাম। একদম। তো অনেকে বুঝতে পেরেছিল। এবার বাকি যারা বোঝেনি তাদেরকে বোঝানোর দায়িত্ব আমার। আমি ঘরে গিয়ে সবাইকে স্লেট চক দিয়ে লিখে বোঝাবো, ফোনে না। ওকে, স্লেট চকে লিখে বোঝাবো। দরকার হলে যারা একদমই বোঝে না তাদের হাতে খড়ি আমি করব, কিন্তু তোমায় বুঝতে হবে যে তুমি যেটা করছো সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে, এবং তার জন্য একটা মাধ্যমের দরকার আছে, একটা মিডিয়ামের দরকার আছে, একটা এক্সপোজ হওয়ারও ব্যাপার আছে। আজকের ডেটে যদি আমি বিচার চাই বা সত্য বচন আপলোড করতাম, তাহলে হয়তো সেটার ভিউজ বা সেটার শেয়ার আলাদা জায়গায় চলে যেত। একদম, মানে সেটা কিন্তু ক্যানাডাবাসী ক্যালিফোর্নিয়াতে যে বসে আছে, বা বস্টনে বসে আছে, ওয়াশিংটন ডিসিতে যে বসে আছে, সেও কিন্তু আমাকে কমেন্ট করতো। অস্ট্রেলিয়া সিডনিতে যে বসে আছে, সেও কিন্তু আমাকে কমেন্ট করে বলতো যে
এরকম বিচার চাই বা এরকম এই গান বা অমুক গান বা ইত্যাদি গান আমাদের আরো চাই। তো এটা হবে, খুব জলদি হবে, খুব শীঘ্রই আমি এই মিশনে নেমে পড়েছি এবং খুব তাড়াতাড়ি আমি এটাকে এক্সিকিউট করে ফেলবো আশা করছি। ওকে, আচ্ছা, প্রোটেস্ট পোয়েট্রি বা র্যাপ যাকে বলছো, তা সেক্ষেত্রে তুমি অনেক আগের থেকে প্রোটেস্ট করে আসছো র্যাপের মাধ্যমে। তা বাংলাদেশের একটা ঘটনা নিয়ে তুমি একটা গান বানিয়েছিলে, হ্যাঁ, ওরে পোড়া জাগরে। ইয়েস ইয়েস ইয়েস। ওই গানটার একটু যদি কাহিনী আমাদের একটু বলো। ওকে, ওটা বলার আগে তাহলে আমাকে বলতে হবে রক্তাক্ত মা। একদম। আর একটা আমার একটা রিকোয়েস্ট আছে, Sure, sure. যদি একটুখানি কয়েকটা লাইন যদি একটু শুরু গিয়ে শোনাবো? হ্যাঁ একদম। ওকে, ওটা বলার আগে আমাকে এটাকে বলতে হবে যে রক্তাক্ত মা, রক্তাক্ত মা সেম সব টপিকের উপরে আমি লিখেছিলাম। হুম। অষ্টমীর সকাল, গণেশের পায়ে কারা রাখলো কোরআন, এটা পরিকল্পিত ষড়যন্ত্র, নষ্ট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, হাওয়ায় গন্ধ আছে দাঙ্গা, ইসকনের ভক্ত হচ্ছে মার্ডার, দেহ ভেসে উঠলো ডোবা থেকে, চারিদিকে আর্তনাদ চিৎকার, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম, হবিগঞ্জ, নবাবগঞ্জ, নোয়াখালী, ঢাকা, 1.5 কোটি হিন্দু বাঙালির সুরক্ষা পারবে দিতে কি শেখ হাসিনার সরকার? উগ্র মৌলবাদী সংগঠন, তাদের মগজ ধোলাই করা রোবট, ভাঙ সব ভেঙে জ্বালিয়ে দে, তোরা খুঁড়ছিস তোদের নিজের কবর। তো এটা আমি লিখে আপলোড দিয়েছিলাম, করে আপলোড দিয়েছিলাম। ওকে। তো এবারে স্পিলদা আমাকে টেক্সট করে, যেদিনকে করেছি সেদিনকে আমাকে টেক্সট করে, ভাই কোথায় আছিস, কেমন আছিস, তোকে আমি একটা হোয়াটসঅ্যাপে একটা টিউন পাঠাচ্ছি, তুই একটু শুনে আমাকে জানা। ভালো কথা। আমি নর্মাল কোনো আদার্স কোনো সাবজেক্ট, অলরেডি আমি এই জাস্ট আজকেই রক্তাক্তমা আপলোড দিয়েছি, ওই ফোনেই সেম, ওই ফোনে বিছানার সামনে ফোনটাকে রেখে ফোনে র্যাপটা দেখে করেছি। তো সেও দেখি সেম সাবজেক্টের উপর লিখে পাঠিয়েছে। ওকে, ঠিক আছে, ওরে পোড়া জাগরে, ওরে পোড়া জাগর, ভাঙা চূড়া পইরা আছে। তো স্পিলদার নিজের ভয়েসে করে ওটা পাঠিয়েছিল। আমি ওই লাইনটা শুনে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, যে পুলিশ ঘরে ডায়েরি লিখি ওরা শুনে হাসে, মাকে আনো, যে আমি কতটা অসহায়, যে আমি তাকে আমি এতটা ডাকছি, তাকে আমি বলছি, আপিল করছি, কিন্তু কেউ শুনবার নেই, কেউ কিচ্ছু বলবার নেই। তো সেখান থেকে স্টার্ট হয় জার্নিটা, এবং কথাবার্তা হতে থাকলো। কম্পোজিশনটা আমার এত ভালো লেগে গেল, আমি দাদাকে গিটারে গিয়ে পাঠালাম প্রথম ভার্সটা। সেকেন্ড ভার্সটা আমাকে দায়িত্ব দিল যে তুই লেখ, তুই কম্পোজ কর, তুই লেখ। ওকে। তো এবারে দাদা আমাকে গিয়ে পাঠালো ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপে ওরে পুরার ফার্স্ট ভার্সটা, আমাকে দায়িত্ব দিল যে তুই সেকেন্ড ভার্সটা লিখবি, কম্পোজ করে আমাকে পাঠাবি। এটা এত বড় একটা দায়িত্ব দিল, আর এরকম একটা বিষয়ের উপরে গান লেখা, যে তার মানে আমাকে বুঝতে হবে যে ও স্পিলদা কি ভাবছে, তার দৃষ্টিতে আমাকে দেখতে হবে, একদম। তার চোখ দিয়ে দেখতে হবে যে সে কি চাইছে আমার কাছে। তো তারপরে কলকাতায় আসলাম, এসে যেদিন সকালবেলা ঢুকে সেদিনই সন্ধ্যাবেলা আমাদের রেকর্ডিংয়ে বসলাম। রেকর্ডিং চলছে মোটামুটি ওই প্রায় 2.5-3 ঘন্টা লেগে গেল। রেকর্ডিং চললো, তারপরে আমি বাড়ি ফিরলাম। আমাকে বলে দিল পরের দিন দুপুর 12টা থেকে কুমারটুলিতে শ্যুট স্টার্ট হবে, চলে আসবি। ঠিক আছে, আমি বাড়িতে পৌঁছালাম মোটামুটি 3:30 পৌনে 4টে দিয়ে পৌঁছালাম রেকর্ডিং শেষ করে। পরের দিন যখন শ্যুট কমপ্লিট হয়ে গেছে, আমি চলে যাবো বাড়ি। একদম। আমার 8টার থেকে, মানে 8টার মধ্যে ধর্মতলার থেকে মোটামুটি সব বাস শেষ হয়ে যায় শিলিগুড়ি যাওয়ার। তখন বাজে, আমার এখনো পরিষ্কার মনে আছে, তখন বাজে প্রায় পৌনে 6টা, 5:45, 5:50 বাজে। তখন আমাকে সে খুব মানে সাহস করে একটা কথা বলল, স্পিলদা, গাড়িতে বসে আছি, বলছে ভাই একটা কথা বলবো, অনেকক্ষণ ধরে চেপে আছি, বুক চেপে আছি ভাই, বলতে পারছি না। হ্যাঁ বলো কি।
বলে আমি জানি তুই কিরম করে নিবি যায় না, কিন্তু তুই বল, আমি তোকে টাকা দিচ্ছি, তুই দরকার হলে শিলিগুড়ি থেকে। আমি বললাম বলো না কেসটা কি। আমি একটু আন্দাজ করে নিয়েছি যে একটা টেকনিক্যাল কিছু একটা হয়ে গেছে, কারণ এর আগেও অনেক হয়েছে আমার সাথে। আমি বলছি যে কালকে যা রেকর্ড করলাম আমরা, একটা ফাইল নেই, একটা স্টেমস নেই। বললাম এবার আমি তো লাগেজ নিয়ে বেরিয়েছি বাড়ি যাব বলে, শ্যুট শেষ হবে বাসে উঠবো বাড়ি যাব। সে বলছে যে তুই শিলিগুড়িতেই দিয়ে আমাকে ফাইল স্টেমসগুলো পাঠিয়ে দিস। তারপরে আমি বললাম না, শিলিগুড়িতে আমি চাইলে করে দিয়ে পাঠিয়ে দিতে পারি, কিন্তু গানটা এমনভাবেই তৈরি হয়েছে যে গানটায় তোমার থাকাটা খুবই আবশ্যিক। ওকে, তুমি ওখানে থেকে গানটা টেক নেবে, এটা খুব দরকার। কারণ ওখানে তোমার আমার দুজনের ভাবনার একটা মিলিত প্রয়াস, মেন তো দাদারই ভাবনা, সেটাই কনসেপ্টটা তো মেন তো তারই। সেখানে আমি ইন্ধন জুগিয়েছি। তো যাই হোক, যেটা গত রাতে আমরা প্রায় 3 ঘন্টায় করেছি, আমি সেটা উইদিন 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমি টেক কমপ্লিট। ওকে, মানে যেটা তোমরা শুনছো সেটা কিন্তু পরের দিনের 1 ঘন্টা 10-15 মিনিটের টেক। তাহলে ভাবো 3 ঘন্টার টেকটা কি ছিল। সেটাই। ঠিক আছে, তো খুব মানে এদিকে মাথায় চিন্তা চলছে যে 8টার মধ্যে তো সব বাস স্প্ল্যানেট থেকে চলে যাবে, ধর্মতলা থেকে চলে যাবে। দেন আমি ফটাফট টেকটা দিলাম। নাও এখানে হারমোনি নাও, আমি বলে দিচ্ছি, এখানে নাও, এখানে ভোকাল লেয়ার্স নাও, এখানে আমি এই করব, এখানে ওই করব, পকেটটা ভরবো, এই করব ওই করব, হয়ে গেল। তারপরে যাই হোক, তারপরেরটা তো আমার মনে হয় যে বাংলা পশ্চিমবঙ্গের মানচিত্রে বাংলা র্যাপ ইতিহাসের একটা ক্রনিক ট্র্যাক বলে আমি মনে করি। এটা থেকে যাবে, এটা যারা শুনেছে, কারণ এই সাবজেক্টটা নিয়ে কথা বলার জন্য বুকের পাটা দরকার, ধক লাগবে। এবং যেভাবে একটা এত সুন্দর একটা মেলোডির সাথে এত সুন্দর একটা র্যাপ ব্লেন্ড হয়েছে, আমি তাই তো মনে করি যে আমার অ্যাজ এ মিউজিশিয়ান আমি তাই মনে করি যে এই গানটা থেকে যাবে, এই গানটা বহু বছর থেকে যাবে, মানুষ খুব আগ্রহ সহকারে শুনবে। তো যাই হোক, তুমি বললে যে গানটা 2 লাইন শোনানোর জন্য। ওরে পোড়া জাগো রে, ওরে পোড়া জাগো, ওরে ভোলা জাগো, আমার মাকে তুইলা আনো। ওরে পোড়া জাগো রে, ওরে পোড়া জাগো, ওরে ভোলা জাগো, আমার মাকে তুইলা আনো। সে তো ভাইঙ্গা চুইরা পইরা আছে কোন নর্দমার কাছে, সে তো ভাইঙ্গা চুইরা পইরা আছে কোন নর্দমার কাছে। আমি পুলিশ ঘরে ডায়েরি লিখি, ওরা শুই না হাসে মাকে আনো। ও থ্যাংক ইউ সো মাচ এই গানটা শোনানোর জন্য। থ্যাংক ইউ। ওকে, আজকের পডকাস্টে কিন্তু আমরা তোমাকে পুরোটা কভার করতে পারবো না, কারণ আমাদের আরো অনেক কিছু জানার আছে যেটা একটা পডকাস্টে আনা সম্ভব না। আমার দর্শকদের উদ্দেশ্যে আমি তাই বলবো যে আমরা বুলেটদের সাথে এর পরেও আর একটা পডকাস্ট নিয়ে আসবো, যেখানে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। এই পার্টটাতে তোমরা বুলেটদার এমন একটা জিনিস জানতে পারলে যেটা এর আগে তোমরা কোনোদিনও জানোনি বা শোনোনি। সো এর পরেও অন্য পডকাস্টে আমরা সেই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করবো। তা বুলেটদা, তুমি এতটা পোর্টেজ পোয়েট্রি করছো, এত কিছু করছো, তা নিজের মধ্যেও তো একটা ভাবনা চিন্তা থাকে। তুমি নিজে কতটা, আমাদের একটা সিগনেচার কোয়েশ্চেন আছে, সেটা হলো তুমি নিজে কতটা ভগবানকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি কিন্তু একদম আস্তিক, আমি ভগবানকে বিশ্বাস করি। আমি ভোলের ভক্ত, অল্পে তুষ্ট, রাগলে রুদ্র, স্টেজে করি তাণ্ডব। তো এটা আমি অনেক স্টেজেই বলে থাকি। মানে আমি খুবই হার্ডকোর শিবাস ফ্যান, আমি তার ভক্ত, আমি তার এক কথায় তার দেওয়া তিনি একটা পথপ্রদর্শক, তিনি একটা আইডল।
প্রথম কথা তিনি আমার বন্ধু, তিনি আমার দাদা, তিনি আমার ভগবান নয়। প্রথম কথা হচ্ছে তিনি আমার বন্ধু, তিনি আমার দাদা। তিনি আমাকে গাইড করেন যখন যখন আমি যেখানে যেখানে, সব সময় আমার আনন্দে, আমার খারাপে, আমার ভুলে, আমার ভালোতে, সব সময় তিনি গাইড করেন যে এটা করতে হবে, আগে তোকে আরো এটা করতে হবে। তিনি ক্রিয়েটার, তিনি প্রোটেক্টর, তিনি ডেস্ট্রয়ার। ওকে, তো বাস আমি তার ব্যাপারে এটাই বলতে পারি যে আমি আমি আস্তিক, আমি ভগবান বিশ্বাসী, এবং আমি আমি এটা বুঝি যে যেখানে প্লাস তো সেখানে মাইনাস, তো যেখানে ভগবান আছে সেখানে ভূত আছে, তো সেটা তো বিশ্বাস করি। এবং সেটা নিয়েও আমি একটা হয়তো অন্য আমার লাইফে ঘটে যাওয়া এমন একটা খুবই দেশলাই বলে যে গানটা আছে, সেই গানটার শুট করতে গিয়ে আমি এমন অভিজ্ঞতা করেছি, এমন অভিজ্ঞতা আমার আছে যেটা আমি হয়তো অন্য সময় বলবো তোমাকে, কিন্তু সেটা নিয়ে আমি একটা ভেবেছি যে একটা শর্ট স্টোরি বানাবো। ওকে, একটা শর্ট মুভি বানাবো। ওকে, একটা শর্ট মুভি বানাবো, শর্ট ফিল্ম করব সেটা নিয়ে। কারণ আমি আমার লাইফে এর আগে এরকম কোনোদিনও অভিজ্ঞতা করিনি। আমি সেদিনকে বুঝতে পেরেছি যে হ্যাঁ, এক্সিস্ট করে, আছে। ওকে, ভগবান আছে তো শয়তানও আছে, এক্সিস্ট করে। এবং ভগবান শয়তান নিয়ে তো অনেক বড় একটা মানে চ্যাপ্টার, অনেক বড় একটা আলোচনা হবে। সেটাই আমি আশা রাখছি একদিন করব। সেটা একটা অন্য চ্যাপ্টার। এবং আমার এটাই মনে হয় যে আমরা যারা ভগবান বিশ্বাসী, ভগবানে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাসী, আমরা খুব পজিটিভ, আমাদের অরাটা খুব পজিটিভ। আমাদের চিন্তা চেতনায়, আমাদের ভাবনা চিন্তায়, আমাদের সবসময় ইন্টেনশনটা থাকে ভালো, যেখানে যেটাই হোক সেখান থেকে ভালো। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা বা বর্তমান যা চলছে সেখানে শয়তান লিড করছে কোথাও না কোথাও, শয়তান লিড করছে। ইউ নো হোয়াট আই মিন, আমি কি মিন করতে চাচ্ছি তুমি বুঝতেই পারছো। একদম। তো সেই শয়তানকে দমন করতে গেলে বা সেখানে তার 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 তাকে ধ্বংস করতে গেলে আসবে আসবে আসবে, আমি বিশ্বাসী। কারণ কলিকে ধ্বংস করার জন্য আসবে। ঠিক বললাম তো? কালকির অবতার। একটু কনফিউজ হয়ে গেছিলাম। কলিকে ধ্বংস করার জন্য আসবে, কলকি আসবে, দশম অবতার নেবে এবং খুব খুব সমস্ত পৃথিবীর থেকে সমস্ত দুষ্ট লোকেদের, শয়তানদের, অত্যাচারীদের কে দমন করার জন্য আসবে। নতুন একটা স্টার্ট হবে, নতুন একটা পৃথিবী আমরা দেখব, নতুনভাবে একটা শুরু হবে, এই পৃথিবীর রচনা হবে আবার নতুন করে। এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা আমি আমার মতন করে বলতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা। Thank you. আমাদের একটা নতুন সেগমেন্ট হয়েছে পডকাস্টে, সেটা হলো র্যাপিড ফায়ার। ওকে, তো আমি তোমাকে 5টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, তোমাকে জাস্ট অ্যান্সার দিতে হবে ফটাফট। ওকে, তো শুরু করছি র্যাপিড ফায়ারটা। ইয়েস ইয়েস। যে নর্থ বেঙ্গল নাকি কলকাতা? কি প্রশ্ন, উত্তর কি দেবো? আমার কর্মক্ষেত্র এটা, আমার ওখানে সবকিছু, সালা দুই জায়গার লোক খোঁজে যাবে। তো র্যাপিড ফায়ারের জন্য রেডি? ওকে, ইয়েস। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হলো যে নর্থ বেঙ্গল নাকি কলকাতা? নর্থ বেঙ্গলে বড় হয়ে ওঠা, কলকাতা আমার কর্মক্ষেত্র, আমার কর্মের জায়গা, কাজের জায়গা। কলকাতা আমি এখানেই জন্ম আমার, বাট বড় হয়ে ওঠা নর্থ বেঙ্গল। তো আমি এইভাবে বলতে পারবো না, আমার জন্য দুটোই ওয়েস্ট বেঙ্গল। ওকে, আমার জন্য নর্থ বেঙ্গল, নর্থ সাউথ নয়, আমি বলবো ওয়েস্ট বেঙ্গল। ওকে, আচ্ছা, হাউস পার্টি না ক্লাব পার্টি? ক্লাব পার্টি। ক্লাব পার্টি, ইয়েস। ওকে। বিরিয়ানি না বাড়ির খাবার? বাড়ির খাবার।
ডাল ভাত আলুর চোখা। ওকে, রূপম ইসলাম নাকি আইব বাচ্চু? ইয়েস করেছে, ইয়েস করেছে। রূপম ইসলাম। রূপম ইসলাম। ওকে, ফজিলস নাকি ক্যাকটাস? ফসিলস। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের এতক্ষণ টাইম দেওয়ার জন্য। তোমার পডকাস্ট ওয়ালাকে পডকাস্ট দিয়ে কেমন লাগলো? দুর্দান্ত, দারুণ এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ পডকাস্টওয়ালাকে। আমি অনেক দিন পর আমি অনেক কিছু, যেখানে আমি অনেক কিছু ইনফরমেশন, অনেক তথ্য রাখলাম, আমার মতন করে রাখলাম। আশা করছি সবার ভালো লাগবে। আর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে পডকাস্টওয়ালাকে দেখুন, প্রতিদিন দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালোবাসুন। এই এত বড় একটা টিম কাজ করে যাচ্ছে অনবরত, প্রচুর পরিশ্রম করছে, সবাই সাপোর্ট করুন এদের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অল। জয় রক, ফরএভার হিপ হপ। একদম একদম দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা তোমাকে আমাদের টাইম দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সবাই ভালো থেকো।